আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বের পার্ট 2 নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ক্লাসের শুরুতেই আপনারা আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করেন আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, একটু কনফার্ম করবেন। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করতে হবে, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আমাদের কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। মাহমুদুল হাসান আল মাহবুব সিয়াম, আচ্ছা দুইজন যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে। আচ্ছা, কমেন্ট করতে হবে। হ্যাঁ, অনন্ত বলছেন জি স্যার, আল মাহবুব সিয়াম ভাই বলছেন ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সিয়াম এবং অনন্ত, আপনাদের দুইজনকে। মাহমুদুল হাসান জি ভাইয়া সব ক্লিয়ার, ধন্যবাদ। শহীদ আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শহীদ আক্তার। তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো গত ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম, হ্যাঁ, সেটা নিয়ে একটু হালকা রিক্যাপ দেই আপনাদের সাথে, দেখি মনে আছে কিনা। দেখেন, গত ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্ব যখন শুরু করেছিলাম, একদম শুরুতেই আপনাদের বলেছিলাম যে রাইট ফর্ম ভার্ব আপনি যদি শতভাগ কভার করতে চান, ঠিকঠাক মতো বুঝতে চান, তাহলে আপনাকে অক্সিলারি ভার্বগুলো সব চিনতে হবে। আমরা সেইখানে টু বি ভার্ব কোনগুলো, টু হ্যাভ কোনগুলো, টু ডু কোনগুলো, সেগুলো বলেছিলাম। সাইড বাই সাইড মডেলস অ্যান্ড সেমি মডেলসগুলো নিয়েও আলোচনা করেছিলাম। আপনাদেরকে একটা বিষয় বলা হয়েছিল যে টু বি টু বাদ দিয়ে শুধু বি ভার্ব বলা যায়, টু হ্যাভকে টু বাদ দিয়ে শুধু হ্যাভ ভার্ব বলা যায়, টু ডু টু বাদ দিয়ে শুধু ডু ভার্ব বলা যায়। বিষয়টা এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। সাইড বাই সাইড আপনাদের সাথে ভার্বের বিভিন্ন ফর্মগুলো আমরা বলেছিলাম, যেমন বেস ফর্ম, এটাকে আমরা V1 বলেছিলাম, পাস্ট ফর্ম V2, পাস্ট পার্টিসিপল V3, ইনফিনিটিভ ফর্ম 2 + V1, জিরান্ড ভার্বের সাথে আইএনজি যোগ। এরপর আমরা বলেছিলাম প্রেজেন্ট ফর্ম, মানে হলো ভার্বের বেস ফর্মের সাথে প্রয়োজন অনুযায়ী এস, ইএস অথবা আইইএস। ছোট্ট একটা উদাহরণ নেই, যেমন আপনি যদি টেক বলেন এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর যদি টেকস বলেন তাহলে এটা হলো প্রেজেন্ট ফর্ম। তারপরে যেটা মাথায় রাখবো আমরা, এই যে দেখেন টুক, টেকেন, টু টেক, টেকিং। এই যে আমরা বলেছিলাম রাইট ফর্মস অফ ভার্ব, মানে হলো ভার্বের সঠিক ফর্ম বা সঠিক রূপ। কমেন্টগুলো আসছে না কেন, একটু দেখেন তো। কমেন্ট এখানে চলে আসছে তো অনেকগুলো। হ্যাঁ, মোবাইলে কমেন্ট আসছে, ওখানে আসছে না কেন? স্যার ক্লাসের পিডিএফ কই দেন? আচ্ছা আচ্ছা বাবা, ক্লাসের পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হয় আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। হ্যাঁ, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে পিডিএফ গুলো দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তিশা, ধন্যবাদ তিশা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম এই হলো ভার্বের ফর্ম। আমরা একটা ফর্ম বলেছিলাম যে এই যে আইএনজি যুক্ত ভার্বকে আমরা বলতে পারি দুটো ফর্ম, মনে আছে আপনাদের? একটা হলো জিরান্ড অথবা আপনি বলতে পারেন প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে আমরা বলেছিলাম পাস্ট পার্টিসিপল, তবে হ্যাভিং থাকলে পারফেক্ট পার্টিসিপল। এই টোটাল 8টা ফর্ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে এই বেসিক বিষয়গুলো দেখেছি। এখানে খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমরা বলেছিলাম যে এটা না জানলে রাইট ফর্ম অফ ভার্ব কখনোই জানা হবে না। দেখেন তো মনে আছে কিনা বাবা? বলেছি আমরা যে মডেলের সাথে যখন বি যোগ হয়, যেমন শ্যাল একটা মডেল, উইল একটা মডেল, মডেলের সাথে যখন বি যোগ হয় যেমন শ্যাল বি, উইল বি, তখন এটা হয়ে যায় টু বি ভার্ব। আরেকবার মনে করায় দিচ্ছি। তারপরে বলেছিলাম আমরা মডেলের সাথে যখন হ্যাভ যোগ হয়, মডেলের সাথে যখন হ্যাভ যোগ হয় সেখানে আমরা বলেছিলাম এটা টু হ্যাভ ভার্ব হয়ে যায়। এই যে দেখেন হ্যাভ যোগ হলি, তাহলে আপনি যদি লেখেন শ্যাল, শুধু শ্যাল মডেল, শুধু উইল মডেল, কিন্তু যখন শ্যাল হ্যাভ
অথবা উইল হ্যাভ লিখবো, এটার মডাল থাকবে না, টু হ্যাভ হয়ে যাবে। ওকে, তারপর বলেছিলাম আমরা যে টু বি ভার্বের সাথে যখন টু যোগ করা হয় সাথে সাথে সেটা সেমি মডাল হয়ে যায়, যেমন এম, ইজ, আর, এদের সাথে আমরা যোগ করব টু, এম টু, ইজ টু, আর টু, দেখেন সেমি মডেল হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন টু হ্যাভ ভার্বের সাথেও সেম, টু যোগ করি আমরা, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের সাথে টু যোগ করলাম আমরা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, কি পাওয়া যাচ্ছে? টু হ্যাভ ভার্ব। ওকে, লাস্ট যেটা বলেছিলাম আমরা যে টু হ্যাভ ভার্বগুলোর সাথে যখনই বিন যুক্ত হয় সাথে সাথে সেটা কি হয়ে যায় বাবা? টু বি ভার্ব হয়ে যায়। এখন টু হ্যাভ ভার্ব কোনগুলো? এই যে আমরা পড়েছি হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়াও বলেছিলাম মডালের সাথে যদি হ্যাভ যোগ হয়, যেমন আপনি বলতে পারেন শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এবার এদের সাথে আমরা বিন যোগ করি, যে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। মনে আছে না? আচ্ছা, মনে আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে আসেন আমরা পরের অংশটাতে চলে যাই। এই যে দেখেন আপনারা একটা ডায়াগ্রামের মতো দেখতে পাচ্ছেন, পিকচার দেখতে পাচ্ছেন, এটা মনে আছে কার কার? একটু কমেন্ট করেন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কমেন্ট করেন একটু। দেখেন আমরা বলেছিলাম যে টু বি ভার্ব হলো একমাত্র ভার্ব যাকে দিয়ে আপনি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ দুটোই তৈরি করতে পারবেন। আমাদের আজকের আলোচনায় এগুলো আবার কাজে আসবে, সো আমি আবারও লিখে দিলাম যে টু বি ভার্ব হলো একমাত্র ভার্ব যেটা বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ দুটো ক্ষেত্রেই কাজে লাগে। আর বাকি যেই ভার্বগুলো আছে, হ্যাঁ, বাকি যেই ভার্বগুলো আছে যেমন টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডাল অ্যান্ড সেমি মডাল, এদেরকে আমরা অ্যাক্টিভের বাইরে ব্যবহার করতেই পারবো না, কোনোভাবেই সম্ভব না। ওকে, বুঝতেছেন কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, কই আমাদের poলাপাইন.com, এই তো ধন্যবাদ। তিশা মনে আছে, শহীদ আক্তার, আমার, আচ্ছা ধন্যবাদ আপনার। আমার মনে আছে, আচ্ছা ধন্যবাদ। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। গত ক্লাসটা যারা মিস করছেন তারা ভয়ঙ্কর ভুল করে ফেলছেন বাবা, মানে তারা চরম জিনিস এটা মিস করে ফেলছেন। আচ্ছা, তাহলে আসেন, এরপরে আমরা রুল দেখেছিলাম, এই রুলগুলো মনে আছে? আপনাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম, হোমওয়ার্ক জমা দেন নাই অনেকে। আচ্ছা, দেখেন আমরা বলেছিলাম বি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে আইএনজি যোগ হয়, বি ভার্বের পরে প্যাসিভ ভয়েসে ভি3 হয়। আরেকবার মনে করাই দিই, যেমন দেখেন মারিয়া ইজ, সরি ওয়াটার ইজ, পরেরটা মারিয়া ইজ, দুটোতেই ইজ আছে, অর্থাৎ দুটোতেই বি ভার্ব আছে। বি ভার্বের পরে এখানেও বয়েল, এখানেও বয়েল। আমরা যেটা বলেছিলাম যে যদি সেন্টেন্সটাতে দেখতে পান যে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে বা সাবজেক্ট নিজে ভার্বের কাজ করলে অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যে দেখেন বয়েল মানে ফুটানো, এই ফুটানোর কাজ কি বাবা পানি করতে পারে? পারে না। তাহলে যে সেন্টেন্সে সাবজেক্ট অলস থাকে অর্থাৎ ভার্বের কাজ করে না, সেটাকে আমরা প্যাসিভ ধরি। যেহেতু বয়েল মানে হলো ফুটানো, হ্যাঁ, অথবা সেদ্ধ করা, এই ফুটানো বলেন সেদ্ধ করা বলেন, কোনো কাজটাই কিন্তু পানির নিজের পক্ষে করা সম্ভব না। সো এটা প্যাসিভ ভয়েস, এগুলো আমি ব্যাখ্যা করেছিলাম, আরেকবার মনে করাই দিচ্ছি। তাই প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে ভি3 হয়, আমরা বয়েলড লিখলাম। এই বাক্যে দেখেন এখানেও বয়েল মানে ফুটানো, তবে ফুটানোর কাজ আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট করে, পানির পক্ষে কখনোই ফোটানো সম্ভব না। অর্থাৎ এই সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করতেছে। সো আমরা বি ভার্বের পরে যদি ভার্বের কাজটা সাবজেক্টকে করতে দেখি, সেক্ষেত্রে আইএনজি যোগ করে দেব, বয়েলটা হয়ে গেল বয়লিং। ওকে, আচ্ছা, জি স্যার, ধন্যবাদ বাবা। এরপর আমরা অনেকগুলো প্র্যাকটিস করেছিলাম, টাইটানিক, তারপরে মাই 17th বার্থডে, হ্যাঁ, এগুলো দেখেছিলাম, আপনাদেরকে এগুলো ব্যাখ্যা করেছিলাম। একটু কমেন্ট করেন তো বাবা, এটা কি আমরা বলেছিলাম?
এটা কি আপনারা করে দিয়েছিলেন? একটু কমেন্ট করেন তো প্লিজ। জি স্যার, অনন্ত ভাই। আচ্ছা, আল্লাহ, তিশা বলছেন হোমওয়ার্কের কথা মনে ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা চলে আসি। এটা কি আমরা সলভ করেছিলাম নাকি করি নাই? একটু বলেন তো, এটা কি সলভ করা হয়েছিল নাকি হয় নাই? কমেন্ট করেন কুইকলি। শহীদ আক্তার ভুলে গিয়েছিলাম। আল্লাহ, ওনার আইডির নামে মনে পড়ে না। আল্লাহ, চরম অবস্থা। সুন্দর নাম, মনে পড়ে না। এক লোকের নাম ছিল কি জানেন? এক লোকের নাম ছিল আব্দুল গনি, বুঝছেন? আব্দুল গনি। তো এই গনি এক বুড়ির নারিকেল গাছে উঠছে নারিকেল চুরি করতে, বুঝছেন? তো সে যখন নারিকেল চুরি করতে উঠছে, এই সময় বুড়ি টের পেয়ে গেছে। তো বুড়ি চিৎকার করে বলতেছে, এই আমার গাছে কিডা? তখন যার নাম গনি, বুঝছেন, উনি বলতেছে, দাদি আমি গনি। তো তখন ওই বুড়ি বলতেছে, তোর গুণা লাগবে না রে, তুই নাইমে আয়। তো আপনার নামটা এরকম আর কি, খুব সুন্দর নাম। তোমার গোনা লাগবে না, তুমি নাইমে আসো। আচ্ছা আচ্ছা, হয় নাই। আচ্ছা আচ্ছা, করেছি, জমা দেই নাই না। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি লিভস অফ টি প্ল্যান্টস। আসেন, এটাকে আমরা একটু সলভ করে নিয়ে দেন মূল আলোচনায় চলে যায়। আমাদের বাকি যে পরবর্তী আলোচনাটা আছে সেখানে চলে যাই। আচ্ছা, মনে পড়ে না। আচ্ছা, আপনার দাঁতগুলো খুব সুন্দর, মানে পিকচারে দেখা যাচ্ছে। ধন্যবাদ। তাহলে দেখেন, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যদি প্যাসিভ হয়, প্যাসিভ হলে, অর্থাৎ বলেছি লাস্ট ক্লাসে যে প্যাসিভ মানেই সাবজেক্টের পরে অবশ্যই অবশ্যই একটা বি ভার্ব আনতে হবে, তারপরে V3 লিখতে হবে। আচ্ছা দেখেন, আমাদেরকে এখানে বলা হচ্ছে fill in the blanks with correct forms of verb given in the brackets। এই ব্র্যাকেটে দেয়া ভার্বগুলোর কারেক্ট ফর্ম দিয়ে আমরা গ্যাপগুলো পূর্ণ করব। তাহলে দেখেন, আমি একটু এই প্যাসেজটা সম্পর্কে বলে নেই। এই প্যাসেজটায় বলা হচ্ছে কিভাবে চা পাতা থেকে চা পাতি বানানো যায়। আমাদের আঞ্চলিক ভাষা চা পাতি মানে চায়ের গুঁড়ো আর কি। অনেকে চা পাতি না বলে আপনার এটাকে চাই বলে। আপনি যেটা বলতে চান চাইলে বলতে পারবেন। তো দেখেন, আমরা যখন বলি যে কিভাবে চা পাতা থেকে চা পাতি বানানো যায়, যখন কোনো প্রক্রিয়া এমন থাকে যে আগে করা হতো, বর্তমানে করা হচ্ছে, ভবিষ্যতেও করা হবে, অর্থাৎ সচরাচর করা হয় এমন কোনো কাজ যদি আমরা দেখতে পাই, তাহলে সেটা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এখানে আমরা ফার্স্ট বাক্য যেটা দেখতে পাচ্ছি, লিভস অফ টি প্ল্যান্টস, চা গাছের পাতাগুলোকে। আপনি আবার বলেন না পাতাগুলোর চা গাছকে, এটা সম্ভব না। আমরা গত দিন বা তার আগের দিন বলেছিলাম যে যখনই আপনি দুইটা নাউন এবং মাঝখানে প্রেপোজিশন পাবেন, তখন বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হবে। যেমন মনে আছে কিনা আপনাদের মনে করায় দিই, লেগ অফ চেয়ার। আপনি জানেন লেগ মানে হলো পা, অফ মানে র অথবা এর, চেয়ারের বাংলা হলো চেয়ার। হ্যাঁ, চেয়ারের যদিও কোনো বাংলা নাই, সম্ভবত চেয়ারের পর্তুগিজ শব্দ হলো ক্যাদারা। হ্যাঁ, চেয়ারের বাংলা নাই কিন্তু। তাহলে আপনি কি বলবেন পায়ের চেয়ার? নো, এই যে দুইটা নাউন, মাঝখানে প্রেপোজিশন, সো বাংলা হবে অপোজিশন। আমরা কি বলবো বাবা? চেয়ারের পা। সিমিলারলি টি প্ল্যান্টস মানে চা গাছ, অফ মানে এর, লিভস হলো পাতা। আপনাদেরকে একটু মনে করাই দিই, সেটা হলো আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল বানাই, যদি কোনো ওয়ার্ডের শেষে ভি অথবা এফ অথবা এফ ই থাকে, সেটাকে প্লুরাল বানাতে গেলে, লিখতে গেলে ভিইএস লিখতে হয়। যেমন ধরে নেন একজনের বউ মাত্র একটা, তাহলে ওয়াইফ। এই লোকের বউ যদি দুইটা তিনটে হয়, তাহলে আর FES লেখা যাবে না, এই FEটা হয়ে যাবে বাবা VES, ইজ এ ওয়াইফস। ওকে, এরপরে মনে করেন গাছের পাতা, ইংরেজি হলো লিফ, একটা পাতা হলে লিফ, শেষে এফ আছে না, আপনি প্লুরাল বানাবেন যখন, হয়ে যাবে লিভস। তাহলে বিষয়টা আসতেছে, দ্য লিভস অফ টি প্ল্যান্টস, চা গাছের পাতাগুলোকে প্লাক। এই প্লাক মানে হলো তোলা বা ছেঁড়া। আমরা যখন গাছ থেকে কোনো কিছু তুলি বা ছিঁড়ি, তখন কিন্তু এমনিতে আবার টিয়ার মানেও ছেঁড়া,
যেমন আপনি রাগ করে আপনার শার্ট প্যান্ট ছিঁড়ে ফেলছেন, হ্যাঁ, জামা কাপড় ছিঁড়ে ফেলছেন, অথবা কাগজ ছিঁড়ে ফেলছেন, সেক্ষেত্রে আসতেছে টিআর। বাট আপনি যখন গাছ থেকে পাতা তুলবেন, ফল ছিঁড়বেন, তখন যেটা আসবে সেটা হলো প্ল্যাক। ওকে, তাহলে দেখেন লিভস অফ ট্রি প্ল্যান্টস, চা গাছের পাতাগুলোকে প্ল্যাক, ছেঁড়া। এখন আপনি কি বলবেন, ছেঁড়া হয়, ছেঁড়া হয়েছিল, ছেঁড়া হতো, নাকি ছেঁড়া হয়? তাহলে চা গাছের পাতাগুলোকে ছেঁড়া হয় অ্যান্ড দেন, এবং তারপর টেক টু দ্য ফ্যাক্টরি। বাবা যত টরি আছে বুঝছেন, টরিগুলোর উচ্চারণ হয় ট্রি, ওটা সাইলেন্ট থাকে। আমরা ফ্যাক্টরি বলি, উচ্চারণ হচ্ছে ফ্যাক্টরি। যেমন আমরা হিস্টোরি বলি, উচ্চারণ হচ্ছে হিস্ট্রি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন চা গাছের পাতাগুলোকে ছেঁড়া হয় এবং তাদেরকে ফ্যাক্টরিতে নেওয়া হয়। এখন আপনিই বলেন তো, এই যে প্লাক মানে ছেঁড়া, ছেঁড়ার কাজ কি বাবা কখনো চা গাছের পাতা করতে পারে? পারে না। তাহলে এবার এই প্রশ্নের উত্তরটা কি হওয়া উচিত? আপনারা দক্ষিণে না থেকে উত্তরগুলো বলেন। নাবিলা সরকার কই গেলেন বাবা? উত্তর লিখতে হবে তো। এই তো মাশাআল্লাহ, অনন্ত অনেক অ্যাক্টিভ একটা মানুষ। তিশা দাস, অনন্ত সহ কয়েকজন অনেক অ্যাক্টিভ আছেন আর কি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি লিভস অফ ট্রি প্ল্যান্টস, চা গাছের পাতাগুলোকে ছেঁড়া হয়, একটা না একাধিক। তাহলে এটা প্যাসিভ, সো আমার একটা অবশ্যই বিভার্ব দরকার। বিভার্ব নাই থাকলে ভালো, না থাকলে আপনার আমার এনে নিতে হবে। তাহলে আমরা লিখবো আর ফ্ল্যাগড, চা গাছের পাতাগুলোকে ছেঁড়া হয়, অ্যান্ড দেন, এবং তারপরে টেক টু দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে নেওয়া হয়। আচ্ছা বাবা, চা গাছের পাতা নিজে নিজে ছিঁড়তে পারে না, ফ্যাক্টরি থেকে নিতে পারে? সেটাও পারে না। তাহলে এটা অ্যাক্টিভ নাকি দুইটিভ? অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ। তাহলে এখানে দেখেন যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এইখানে আর এই বিভাগটা না লিখলেও চলে, বাট এটা যে প্যাসিভ আপনাদের বোঝার জন্য আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আর প্লাগ লেখার কারণে। এই তো মনে পড়ে না আপনার নাম আসলে কি বাবা, একটু লেখেন তো। আচ্ছা, তাহলে আর টুক কেন? ও মাগো, আর টেকেন। তাহলে বাংলাটা আসলো, প্রথমে চা গাছের পাতাগুলোকে ছেঁড়া হয় এবং তাদেরকে ফ্যাক্টরিতে নেওয়া হয়। আয় হায় হায়, এই টেকড কি রে? টেক টু টেকেন, কাম সারে ফেলাইছে। এটা কি লিখলেন আপনি? দেয়া, সেইখানে দে। এই দে মানে কি অনেকে বোঝে না, না বুঝা মনে করেন কটটা খায়া যায়। এই দে মানে হলো চা পাতাগুলো, বা চা পাতাগুলো কে দেয়ার, সেইখানে চা পাতাগুলোকে ওয়েই, এটা কিন্তু ওয়েট না, হ্যাঁ, এটার উচ্চারণ হলো ওয়েই। ওয়েই মানে হলো ওজন করা। সেখানে চা পাতাগুলোকে ওজন করা হয়। শামীম হোসেন, মাশাআল্লাহ, আপনার নামটা কত সুন্দর জানেন, লিখে রাখছেন, মনে পড়ে না। আমার তো মনে পড়বে না, আপনারে বিপদে পড়ে যাব। তাহলে সেখানে এই যে পাতাগুলোকে ওজন করা হয়। এখন বাবা, পাতা কি নিজে নিজের ওজন করতে পারে? পারে না। এটাও প্যাসিভ ভয়েস, সাবজেক্টও দেয়াই আছে, আমার একটা বিভার্ব লাগবে। যেহেতু এটা সবসময় হয়, সেটা প্রেজেন্ট টেন্স। দে মানে পাতাগুলোর কথা বলা হলো। দে আর ওয়েইড, WEIGH, এটা হলো ওজন করা। এটার সাথে ইডি যোগ করেন, টি লাগানো যাবে না। যদি ওয়েট লিখে দিতেন তাহলে এটা হয়ে যেত ভার্ব, নাউন হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড, এবং পাতাগুলোকে প্রিপেয়ার, প্রস্তুত করা হয়। এখন বাবা, পাতা কি নিজে নিজেরাই প্রস্তুত করতে পারে? পারে না। তাহলে আপনার অ্যান্ড দ্বারা যুক্ত আছে, আরটা না লিখলেও চলতো, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরটা লিখে দিলাম। আর প্রিপেয়ার্ড, তাদেরকে প্রস্তুত করা হয়। ফার্স্ট, প্রথমত, দ্য লিভস, পাতাগুলোকে স্প্রেড অন ফ্ল্যাট ট্রেজ, প্রথমে পাতাগুলোকে সমতল ট্রের মধ্যে ছড়িয়ে দেয়া হয়। আচ্ছা, এখন বলেন তো বাবা, এই পাতাগুলো কি কখনো নিজে নিজে ট্রের উপর ছড়াই দিতে পারে? পারে না। সিমিলার ইজ দ্য কেস। হ্যাঁ, এখানে সেম ঘটনা। তাহলে আমরা লিখবো আর। এইখানে আমাদের অনেক বাবা মায়েরা জন্মের ধরা খাওয়া যায়, তারা লেখে স্প্রেডেড। বাবারে, স্প্রেডেড বলতে দুনিয়ায় কোনো শব্দ নাই, এটা তিনটা ফর্ম সেম, স্প্রেড, স্প্রেড, স্প্রেড। সো এটা নিজেই V3, এই যে হয়ে গেছে দেখেন। আচ্ছা, শামীম সাহেব লিখে ফেলছেন, ধন্যবাদ। অনন্ত ভাই, তিশা দাস, এই তো মাশাআল্লাহ, আপনার তো বস। এইবার চলে আসেন, দেখেন। তাহলে আমরা কি বললাম? প্রথমে চা গাছের পাতাগুলোকে ছেঁড়া হয়, তাদেরকে ফ্যাক্টরিতে নেওয়া হয়, সেখানে তাদেরকে ওজন করা হয় এবং প্রস্তুত করা হয়। তারপরে তাদেরকে একটা সমতল ট্রেতে ছড়িয়ে দেয়া হয়।
হ্যাঁ, এইবার আসেন আমরা পরের প্রক্রিয়াটা দেখি, তারপর কি করা হয় আপনাদেরকে আবার মনে করাই দেই বাবা, ঠিক আছে, আবার মনে করাই দেই। প্যাসিভ হলে অবশ্যই সাবজেক্টের পরে একটা বি ভার্ব, আমি এখানে বি ভার্ব না লিখে লিখলাম টু বি ভার্ব, সেম জিনিস, প্লাস V3 লিখতে হয়। তো দেখেন আমরা যদি এই জায়গাটাতে দেখি তাহলে দেখতে পাচ্ছি দিস ট্রেজ দেন, এই ট্রেগুলোকে তারপরে টেক নিয়ে যাওয়া হয় টু হিটেড রুম, গরম রুমে, অ্যান্ড কিপ দেয়ার ফর অ্যাবাউট 20 আওয়ার্স, এবং তাদেরকে প্রায় 20 ঘন্টা রেখে দেয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে ট্রে কি কখনো নিজে নিজেরে হিটেড রুমে নিতে পারে? পারে না। সো আমরা লিখব আর টেকেন টু হিটেড, এখানটা এস দিতে ভুলে গেছি, রুমস, তাদেরকে গরম রুমে নিয়ে যাওয়া হয়, অ্যান্ড কিপ, এবং রেখে দেয়া হয়। এখন বাবা ট্রে তো নিজে নিজেরা রাখতে পারে না, এইটাও প্যাসিভ, সো আমার এখানে বি ভার্ব লাগবে, আমি লিখছি আর কেপ্ট, রেখে দেয়া হয় ফর অ্যাবাউট 20 আওয়ার্স, প্রায় 20 ঘন্টার জন্য। দ্য হিট সফেন্স, অনেকে এটাকে সফটেন্স বলে, সফটেন্স না কিন্তু সফেন্স। দ্য হিট সফেন্স দ্য লিভস, তাপ পাতাগুলোকে নরম করে দেয়। এতক্ষণ যতগুলো সেন্টেন্স দেখছেন সব ছিল প্যাসিভ, এই সেন্টেন্সটা হলো গিয়ে অ্যাক্টিভ। ওকে, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা দেখেন আমি বারবারই বলি যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত আছে, আমি চাইলে এই আরটাকে না লিখলেও পারতাম। তাপ পাতাগুলোকে নরম করে দেয়। নেক্সট, পরবর্তীতে দ্য লিভস, এই পাতাগুলোকে পার করা হয় থ্রু আ মেশিন, একটা মেশিনের ভিতর দিয়ে। আপনারা বলতে পারেন যে স্যার এখানে বাই না লিখে থ্রু লেখা হলো কেন? মাথায় রাখবেন যে ধরে নেন এইটা একটা টিউব, ধরেন এটা একটা টিউব, কোনো কিছু যদি এই পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়, তাহলে দেখেন ধরুন এটা একটা টিউব, এটা হতে পারে একটা কি বলা যায় চুঙ্গা বা কিছু একটা বললাম, বা একটা চোং। হ্যাঁ, কেউ যদি কোনো কিছুর এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক। ধরুন আপনাদের বাসায় একটা পাইপ রাখা আছে, একটা ইঁদুর পাইপের এই মাথা দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গেল থ্রু, তাহলে এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়ে গেলে যে প্রেপোজিশনটা আমরা ব্যবহার করি বাবা, সেটা হলো থ্রু। দেখেন, সো আমরা এই রাইট ফর্ম ভার্বের গ্যাপে আমরা প্রেপোজিশনটাও শিখে ফেললাম। ওকে, আজকে আমাদের লাইভ আর একটা ক্লাস হবে, সেটা হচ্ছে প্রেপোজিশন নিয়ে ক্লাস হবে। আজকের ক্লাসটাতে থাকলে আপনাকে এই ইহকালে, হ্যাঁ, এই ছোটবেলা থেকে প্রেপোজিশনের যে পরিমাণ ভুল তথ্য দেয়া হয়েছে, সেই ভুল তথ্যগুলো ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবেন। আচ্ছা তাহলে চলে আসি আমরা, দেখেন নেক্সট, পরবর্তীতে দ্য লিভস, এই পাতাগুলোকে আর ফার্স্ট পার করে দেয়া হয় থ্রু আ মেশিন, একটা মেশিনের মধ্য দিয়ে। এই যে মেশিন, উইচ মানে এই মেশিনটা, কার্লস অ্যান্ড ক্রাশেস দ্য লিভস, যেটা পাতাগুলোকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। এই তো, ধন্যবাদ, বুঝতেছেন, মাশাআল্লাহ। এইবার আসেন দেন, তারপরে দে, এই দে মানে ওই যে পাতাগুলো কিন্তু বাবা, হ্যাঁ, এই দে মানে কিন্তু কোনো ব্যক্তি না, এই পাতাগুলো বা পাতাগুলোকে। আবারও সেম কথা বলি, ওই যে যদি আপনি প্যাসিভ পান, এখানে একটা ম্যাসিভ রুল হলো সাবজেক্টের পরে অবশ্যই বি ভার্ব লিখবেন, দেন কামস V3। দেন তারপরে দে প্লেস ইন ড্রয়ার্স, এরপরে এদেরকে ড্রয়ারে রাখা হয়। প্রিপোজিশনের ক্লাস কখন হবে তিশা দাস? সম্ভবত 4টা থেকে 4:30টার মধ্যে হওয়ার কথা আর কি বাবা, এটা আমি ওমর ফারুক স্যারের কাছে জেনে আপনাদেরকে জানাবো তিশা। তাহলে দেখেন দেন দেই, এরপরে তাদেরকে প্লেস রেখে দেয়া হয় ইন ড্রয়ার্স, ড্রয়ারে রেখে দেয়া হয়। এখন বলেন তো বাবা, এই প্লেস মানে রাখা, রাখার কাজ কি পাতা করতে পারে? পারে না। দে আর প্লেসড, তাদেরকে ড্রয়ারে রেখে দেয়া হয়, অ্যান্ড, এবং তারপর কিপ দেয়ার ইন আ লেয়ার অফ 1 or 2 inches থিক, তাদেরকে 2 বা 3 ইঞ্চির পুরো লেয়ার করে রেখে দেয়া হয়। এন্ড এখানেও সেম ঘটনা, পাতা তো নিজে নিজে রাখতে পারে না, আর কেপ্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে, আমি আর না লিখলে হতো। দ্য ড্রয়ার্স দেয়ার আফটার, এরপরে ড্রয়ারগুলোকে কাভার ঢেকে রাখা হয় উইথ ড্যাম্প কার্টেইন, এই ড্যাম্প মানে হলো ভেজা, হ্যাঁ, অথবা স্যাঁতস্যাঁতে, ভেজা বা স্যাঁতস্যাঁতে, কার্টেইন মানে হলো পর্দা। তাহলে দেখেন দ্য ড্রয়ার্স দেয়ার আফটার, এরপরে ড্রয়ারগুলোকে ভেজা বা স্যাঁতস্যাঁতে পর্দা দিয়ে ঢেকে দেয়া হয়। এখন বলেন তো বাবা, ড্রয়ার কি নিজে নিজেরে ঢাকতে পারে?
পারে না, সো আমরা লিখবো আর কাভার্ড উইথ জ্যাম কার্টেন্স। হিয়ার এইখানে দ্য লিভস পাতাগুলো চেঞ্জ পরিবর্তন করে দেয়ার কালার তাদের রংটাকে, এখানে পাতাগুলো তাদের রংকে চেঞ্জ করে, অ্যান্ড এখানটা উজ্জ্বল আছে দেই লুক লাইক ব্রাইট কপার, এবং তাদেরকে উজ্জ্বল তামার ন্যায় দেখায়। এখানে আমার একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, মানে টাইপিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক তো না বাবা, সেটা হলো এটা গেট হবে, হ্যাঁ গেট। তারপরে দেখেন দেই এই পাতাগুলো অলসো গেট দেয়ার ফাইন ফ্লেভার হিয়ার, এখানে পাতাগুলো তাদের চমৎকার রংটাও ফ্লেভারটাও পেয়ে থাকে। দাস এভাবে টি প্রিপেয়ার ফর মার্কেটিং, বিপণনের জন্য বা মার্কেটিং এর জন্য চাকে প্রস্তুত করা হয়। লাস্ট যে সেন্টেন্সটা, এটার আনসার আপনারা করার চেষ্টা করেন, হ্যাঁ এটার আনসার আপনারা করার চেষ্টা করেন। লাস্ট প্রশ্নের উত্তর আপনারা করার চেষ্টা করেন, আই হোপ আপনারা পারবেন ইনশাল্লাহ। ও মাই গড, SSR সাদমান, আচ্ছা সাদমান ভাই এবং শামীম হোসাইন আপনারা লিখেছেন আর প্রিপেয়ার্ড। গিট্টুরা এইখানেই বাবারা, এর আগে যতগুলো গ্যাপ দেখছেন সবগুলো গ্যাপে আমাদের বসছে R+V3, কিন্তু টি আমরা জানি টি হলো চা, যেই জিনিসটাকে ধরা ছোঁয়া দেখা অথবা গুণা যায় না, যে কোনো একটা হলেই হবে, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না অথবা গুণা যায় না, সেটাকে আমরা অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করি। যেহেতু টিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আপনারা কি এই কাজটা করছেন নাকি? আপনারা কি ওই যে চিটাগাঙের সেই আপুর মতো, আমার তখন আবেগ কাজ করছিল বিবেক কাজ করে নাই মনে হয়, এই কাজটা আপনারা করছেন, আপনাদের আবেগ কাজ করছিল বাবা, টি তো সিঙ্গুলার, তাহলে এখানে আবেগের চোটে ইজ দিছেন কি জন্যে? বিবেক তো কাজে লাগানো লাগবে সোনামণিরা, তাহলে এটা হবে টি ইজ প্রিপেয়ার্ড। এই তো সাব্বাস, বাপের বাটা আব্বাস। হ্যাঁ আচ্ছা, নাবিলা সরকার ধন্যবাদ, উনি লিখছেন ইজ প্রিপেয়ার্ড। সাদমান ভাই এই তো বুঝা ফেলাইছেন, মাশাআল্লাহ। স্বামী বলেছেন আমিও চিটাগাঙের স্যার। আচ্ছা ভাই, চিটাগাঙে এরপরে BCS এর ক্লাস নিতে আসলে শামীমের বাসায় আমার দাওয়াত। হ্যাঁ আমি বেশি খাই না, 2 কেজি পোলাও আর 4টা মুরগি হলে কষ্ট করে চালাই নিতে পারবো এক বেলা আর কি। হ্যাঁ শামীম ভাই, আচ্ছা তাহলে ইনশাআল্লাহ এতটুকুর মধ্যে আমাদের কোনো সমস্যা নাই। সো আমরা দুটো রুল শিখেছি, যে বি ভার্বের পর অ্যাক্টিভ ভয়েস হলে আইএনজি যোগ হয়, বি ভার্বের পরে প্যাসিভ ভয়েস হলে V3 হয়। এখন আমরা 3 নাম্বার রুলে চলে যাব। রুল নাম্বার 3 হচ্ছে এই, যে যখনই আপনি কোনো টু ডু ভার্ব পাবেন এরপরে ভার্বের বেস ফর্ম হবে। এখন তাদের জন্য 2, 3, 4, 5 মিনিটের নীরবতা বাবা, যে ভদ্রলোক বি ভার্ব চেনে না। তাহলে আসেন, আপনারা তো ভদ্র না, আপনারা আরো বেশি ভদ্র, মাশাআল্লাহ মহাভদ্র, তাহলে আপনাদের ডেফিনেটলি মনে আছে, আমি বিশ্বাস করি ভুলে যান নাই। তো টু ডু ভার্ব কোনগুলো জানো? এই যে ডু, ডাজ, ডিড, এই 3টা হলো টু ডু ভার্ব। টু হ্যাভ ভার্ব কোনগুলো বাবা? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা ফিক্সড। তবে এর বাইরেও যদি কারোর সাথে হ্যাভ থাকে, যেমন শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, এগুলো হলো টু হ্যাভ ভার্ব। তাহলে আমরা টু ডু ভার্ব দেখে ফেলছি। কোনটা টু ডু ভার্ব? এই যে ডু, ডাজ এবং ডিড, এদেরকে বলা হয় টু ডু ভার্ব। তাহলে এতটুকু ক্লিয়ার। আসেন ওস্তাদ, টু ডু ভার্বটাও আমরা দেখলাম। এখন আমরা দেখব যে টু ডু ভার্বের পরে যদি কোনো জায়গায় গ্যাপ পাই, সেই গ্যাপে অবশ্যই আপনাকে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। তাহলে দেখেন আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, ড্যানি ডিড নট ডিড দ্য ডিড ইন ডিউ ডেট। এখানে ডিউ ডেট মানে নির্দিষ্ট দিন। আর পেট ফুল করতে কতটুকু লাগবে? তাহলে এই সমস্যা নাই বাবা, বাকিটুকু পানি দিয়ে করে নেবো আমরা। তাহলে দেখেন ড্যানি ডিড নট ডিড দ্য ডিড ইন ডিউ ডেট। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এগুলো হচ্ছে আপনাদের ফার্স্ট পেপারে কাজে লাগে আর কি। হ্যাঁ ইংলিশ ফার্স্ট পেপারে কাজে লাগে, ভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগে। সেটা হলো গিয়ে দেখেন আমরা দেখতে পাচ্ছি ড্যানির ডি, ডিডের ডি, ডিডের ডি, এই ডিডেরও ডি, এই ডিউয়ের ডি, ডেটের ডি। যখন আপনি দেখবেন একটা সেন্টেন্সের
অধিকাংশ ওয়ার্ডের, ইংরেজির ক্ষেত্রে অধিকাংশ ওয়ার্ডের, বাংলার ক্ষেত্রে সবগুলো ওয়ার্ডের প্রথম যেই লেটারটা বা প্রথম যেই অক্ষরটা বা লেটারটা বা বর্ণটা যদি বারবার রিপিট হয়, সেক্ষেত্রে এই যে কনসোনেন্টের, হ্যাঁ এটাকে কনসোনেন্ট বলা হয়, ডি কিন্তু কনসোনেন্ট, এই কনসোনেন্টের রিপিটেশন যখন হয়, আমরা জানি REPEAT এর মানে হলো রিপিট, রিপিট। রুম্পা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রুম্পা, কেবল আসলেন বাবা। কিন্তু আমরা যখন এটাকে নাউন বানাই তখন এটা উঠে গিয়ে TION, কনসোনেন্টের রিপিটেশন হলে তখন তাকে সাহিত্যের ভাষায় বলা হয় অ্যালিটারেশন। এটা বাংলায়ও আছে, বাংলায় আপনারা এরকম শুনে আসছেন যে কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কাকলি কাকাকে কহিল, কাকা কাক কেন কা কা করে, কাকা কহিল কাকের কাজ কাকা করা, কাজেই কাক কা কা করে। এই যে দেখেন বাংলায় সব ক ক ক ক ক আসতেছে, এটা বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। ইংরেজিতে আমরা অনেকে এটাকে টাং টুইস্টার বলি, ওকে, টাং টুইস্টার বলি আমরা এটাকে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এরকম আপনারা হয়তো বাংলা গান শুনেছেন, নকুল কুমার বিশ্বাস নামে একজন আছেন, ওনার একটা বিখ্যাত গান আছে, চাচায় চাচায় চাচি চেঁচায়, চা চড়াতে চায় না চাচি চটচড়ি চুলায়। বুঝতে পারছেন? চাচায় চায়রে চাচা নাচুর, চাচি চায়রে চাল। এই দেখেন সব চ চ। আচ্ছা যাক, আমরা আর ওইগুলো নিয়ে কথা না বলি। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ডিড আছে, তো আমরা জানি ডু ডাজ ডিড এগুলো হচ্ছে বাবা টু ডু ভার্ব, এর ইমিডিয়েট পরে যেই ভার্বেই থাকবে তার বেস ফর্ম হবে। তাহলে দেখেন ড্যানি নামের একটা লোকের কথা বলা হচ্ছে, একটা মানুষের কথা বলা হচ্ছে, একটা ছেলের কথা বলা হচ্ছে যে তার কাজটা নির্দিষ্ট দিনে কমপ্লিট করে নাই। ওকে, আচ্ছা এইবার চলে আসেন ওই ডোন্ট, এই ডু ডাজ ডিড এরপরে যে ভার্ব থাকবে তার বেস ফর্ম হবে। সো সাপোর্ট নিজেই বেস ফর্ম, এটাই কারেক্ট। এনি ডিসপারিটি, উই ডোন্ট সাপোর্ট এনি ডিসপারিটি। এই ডিসপারিটির সমার্থক শব্দ হলো বাবা ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, ডিসপারিটি মানেও বৈষম্য। তাহলে আমরা কোনো বৈষম্যকে সাপোর্ট করি না। আচ্ছা এইবার আসেন, she does not to try to understand her father's financial situation, সে তার বাবার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করার চেষ্টাই করে না। এরকম আছে, অনেক খাটাস আছে, আপনাকে বলি নাই কিন্তু, হ্যাঁ দেখবেন বাবা মা মরে যাইতেছে, তার কোনো সমস্যা নাই, নিজে বাঁচলে তারপরে সে বাবার আর মায়ের নাম নেয়। হ্যাঁ, তাহলে বাবা দেখেন তো, she does not, এই যে ডু ডাজ ডিড এগুলো কি বেস ফর্ম, মানে এরপরে কি হয় বেস ফর্ম, এগুলো টু ডু ভার্ব। সো আমার এখানে লিখতে হবে ট্রাই, ট্রাই। আচ্ছা এখানে টু কেন আসছে, এটা ইনফিনিটিভ টু হিসেবে আসছে, এটা আমরা পারবো। ওকে, এতে ধন্যবাদ। সাদমান ভাই লিখছেন ট্রাই। মারুফ ভাই, আসসালামু আলাইকুম ভাই, মাত্র আসলাম, সমস্যা নাই মারুফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তীতে ক্লাসটা দেখে নিন, আমাদের আজকের ক্লাসটা মারাত্মক পর্যায়ের ইম্পর্টেন্ট, মানে আমরা যতগুলো ক্লাস করছি সবই গুরুত্বপূর্ণ, বাট রিটেনের জন্য দুটো ক্লাস আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর আরেকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই দুটো ক্লাসে যদি কোনো কারণে কট খায় যান, যদি না বোঝেন, দেখেন আপনি যখনই রিটেনে যাবেন রাইটিং পার্টে, এগুলোর উপর আপনাকে বেশি জোর দিতে হবে বাবা, ঠিক আছে, বেশি জোর দিতে হবে। ও আচ্ছা, আপনারা জানেন কিনা, এবার কিন্তু আমরা এই ফাইনাল রিভিশন ব্যাচে আর্টস এবং কমার্সের জন্য চালু করতেছি, অর্থাৎ যারা 2025-এ এক্সাম দেবে, আপনাদের যদি কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকে, বন্ধু বান্ধব তো আর না, আপনারা তো সিনিয়র মাশাআল্লাহ, ছোট ভাই বোন যুক্ত করে দিতে পারেন। আপনাদের জয়নাল স্যার, ওমর ফারুক স্যার, আমি সহ আরো অনেক টিচারকে তারা আর্টস এবং কমার্সের যে বিষয়গুলো আছে এটা সমাধান করতে গিয়ে পাবে ইনশাল্লাহ আমাদেরকে ফাইনাল রিভিশন ব্যাচে। তাহলে এবার আমরা রুল নাম্বার 4-এ দেখি, টু হ্যাভ ভার্ব। যখনই কোনো টু হ্যাভ ভার্বের পরে ভার্ব পাবেন সেটা কনফার্ম V3 হবে। ওকে, তাহলে দেখেন এই যে লেখা আছে টিনা হ্যাড ইজ, আপনারা একটু চেষ্টা করেন তো এখানে কি হবে। তারপরে বি নাম্বার, শি হ্যাজ হার মিল, দ্রুত কমেন্ট করবেন। সি নাম্বার, ইউ হ্যাভ ভেক্সিং মাই এল্ডার ব্রাদার। ডি নাম্বার, বিটিভি হ্যাজ টেলিকাস্ট। দেখি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা করতে পারেন কিনা ইনশাল্লাহ।
স্যার টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই রুম্পা এটা কি বললেন বাবা? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কখনোই হয় না, বেস ফর্ম হয়। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি বলি আমি খাই, ইংরেজি হলো আই ইট। আমি যদি বলি সে খায়, ইংরেজি হলো কি? ইংরেজি হচ্ছে এটা হি ইটস। দুটোই প্রেজেন্ট টেন্স, কিন্তু ইটস হলো প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর এই ইট এটা হলো বাবা বেস ফর্ম। তাহলে টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কিছু কিছু ব্যতিক্রম আছে আর কি, সেখানে আমরা যাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এই তো মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসেন এবার আমরা একটু একটা ছোট্ট বিষয় বলি আপনাদের সাথে। আমরা মোটামুটি সবাই জানি V1, V2, V3 গুলো কি জিনিস। যেমন আপনার আমার জানা আছে ইট, পাস্ট টেন্স হচ্ছে এইট, অনেকে অ্যাট বলে, পাস্ট পার্টিসিপল ইটেন। হ্যাঁ, এবার আমরা পড়ে আসছি কিন্তু ছোটবেলায় যে বি ব্র্যাকেটে কি পড়ছেন? এম ইজ আর। পাস্ট টেন্সে কি পড়ছেন? ওয়াজ ওয়ার। পাস্ট পার্টিসিপলে কি পড়েছেন? বিন। বাবা হ্যাঁ, এখানে একটা চরম ঘটনা আছে। রুম্পা আপনার জন্য লিখতেছি, দেখেন সবার জন্য আর কি। মারুফ ভাই লিখছেন বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম তো একই। নো, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এক না। যারা ভাবেন বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এক, তাদের জন্য এই যে আমাদের এখন যে লাইনটা লিখছি, এই লাইনটা তাদের জন্য প্রযোজ্য। খেয়াল করেন, আমি এই জায়গাটাতে লিখে রেখেছি বি, আর এখানে লিখে রেখেছি এম ইজ আর। মাথায় রাখবেন, খাতায়ও রাখেন, কাজে আসবে, যে যেটা বেস ফর্ম তার সাথে আইএনজি যোগ করা যায়। আপনি বি এর সাথে আইএনজি যোগ করেন, হয়ে যাবে বিং, তার মানে এটা বেস ফর্ম। কিন্তু আপনি কি জীবনে এমিং, ইজিং, আরিং লিখতে পারবেন? মারুফ ভাই, এমিং, ইজিং, আরিং কি কখনো লেখা যাবে? যাবে না। তাহলে যেটা বেস ফর্ম নয় তার সাথে আইএনজি যোগ করা যায় না। এইটার নাম হলো গিয়ে মাননীয় স্পিকার প্রেজেন্ট ফর্ম। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা যখন বইগুলোতে পড়ি, বইগুলো এক নাম্বার ফর্মটাকে প্রেজেন্ট ফর্ম বলে। ভাইরে, সমস্যাটা এইখানেই। তবে একটা তথ্য মাথায় রাখেন, সব বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সব প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। এখানেই একটা মানে টুইস্ট আছে আর কি। এবার আসেন, যারা বেস আর প্রেজেন্ট একভাবে আশা করি বুঝতে পারছেন। বেজের সাথে আইএনজি যোগ করা যায়, প্রেজেন্টের সাথে আইএনজি যোগ করা যায় না। সিমিলারলি আমরা পড়ে আসছি হ্যাভ, যেটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড। এই হ্যাভ এর সাথে আইএনজি যোগ করা যায় কিনা? যায়, হ্যাভিং। কিন্তু আপনি কি কখনো হ্যাজিং লিখছেন? হ্যাজিং যাবে না। তাহলে যার সাথে আইএনজি যোগ করা যায় না সেটা প্রেজেন্ট ফর্ম। ওকে বাবা? স্যার আমাদের কলেজে এটাই বলছে, তাহলে কি ভুল বলছে? কলেজে যদি এটা বলে থাকে, আসলে স্যারকে ভুল বলাটা আমার উচিত হবে না। তবে আমি বলবো, কেউ যদি বলে যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এক, তাহলে উনি ভুল বলছেন। শতভাগ ভুল না বললে অন্তত 50 থেকে 60% তো অবশ্যই ভুল বলছে। হ্যাঁ, যেমন দেখেন এটা তো প্রেজেন্ট ফর্ম রে বাবা, এই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করেন, পারবেন না। এটা বেস ফর্ম, আইএনজি যোগ করা যাবে। হ্যাঁ, মারাত্মক যে বিষয়টা আর কি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এবার আসি আমরা, এই যে টিনা হ্যাড, এবার ইজের বেস ফর্ম কি বাবা? বিন। এই চলে আসছে, দেখেন টিনা হ্যাড বিন হিয়ার সিন্স 1995। টিনা 1995 সাল থেকে এখানে আছে। শি হ্যাজ, আচ্ছা এখানে একটু বিষয় বলে রাখা ভালো, হ্যাভ এর অনেকগুলো মিনিং আছে। এর মধ্যে একটা হলো হ্যাভ মানে হলো আছে, অথবা হ্যাভ মানে হলো কারো কাছে কিছু থাকা। যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, আমার কাছে একটা কলম থাকা বোঝাচ্ছে। এবার দেখেন হ্যাভ এর আরেকটা বাংলা হলো ধরা। আপনি আপনার বান্ধবীরা বলতেছেন প্লিজ হ্যাভ দিস ব্যাগ, এই ব্যাগটা একটু ধর, বা বন্ধুরে বলতেছেন। আবার এই হ্যাভ মানে হলো হাঁটা, হাঁটা। আপনি কাউরে বলতেছেন লেটস হ্যাভ আ ওয়াক, চলো একটু হেঁটে আসা যাক। আবার দেখেন এই হ্যাভ মানে হলো খাওয়া, আবার এই হ্যাভ মানেই হলো পান করা, আবার এই হ্যাভ মানেই হলো গোসল করা, আবার এই হ্যাভ মানেই হলো আসন গ্রহণ করা। হ্যাভের বাংলা অর্থ হচ্ছে আসন গ্রহণ করা। এখন কেউ যদি আপনাকে বলে হ্যাভ ইওর সিট, আপনি কি বলবেন নাকি তোমার আসন খাও?
নো, এখানে হ্যাভ মানে আসন গ্রহণ করা। হ্যাভের আরেকটা একটু অশ্লীল টাইপের মিনিং আছে, আমি সেই দিকে যাচ্ছি না, ঠিক আছে বাবা? আচ্ছা, তাহলে দেখেন টিনা হ্যাড বিন হিয়ার সিন্স 1999, এটা তো বুঝতেই পারছি আমরা, টিনা 1995 সাল থেকে এখানে ছিল। পরেরটাতে দেখেন এই যে হ্যাজ, এটা টু হ্যাভ ভার্ব, এরপরে V3 লাগবে আমাদের, তাহলে হ্যাজের V3 হলো হ্যাড। এইখানে হ্যাজ মানে কি? খাওয়া। মিল মানে কি? খাবার। তাহলে দেখেন সে তার খাবার খেয়েছে। ইউ হ্যাভ, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে V3 বসে। ভেক্স মানে হলো বিরক্ত করা, বিরক্ত করা। আপনি কাউকে ডোন্ট ডিস্টার্ব মি না বলে বলতে পারেন ডোন্ট ভেক্স মি। এটা হচ্ছে ইউ হ্যাভ ভেক্সড মাই ইল্ডার ব্রাদার, তুমি আমার বড় ভাইরে বিরক্ত করছো। এবার BTV, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন হ্যাজ টেলিকাস্ট। তো অনেকে এই জায়গাটাতে মনে হয় টেলিকাস্টেড লিখছেন। আরে সাদমান ভাই, টেলিকাস্টেড বলতে কোনো শব্দ নাই, টেলিকাস্টেড বলতে ইংরেজিতে কোনো শব্দ নাই। টেলিকাস্ট, 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 এটা নিজেই V3। ওকে, যারা টেলিকাস্টেড লিখছেন বিপদে পড়ে গেছেন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এই রুলটাও শিখে ফেলছি। এবার আমরা 5, 6, 7, 8 একসাথে 4টা রুল দেখব। তার আগে আপনাদেরকে একটু মনে করায় দেই। হ্যাঁ, তার আগে আপনাদেরকে একটু মনে করায় দেই। দেখেন তো এই লাইনটা কি মনে পড়ে বাবা? এই লাইনটা কি মনে পড়ে? আমরা বলেছিলাম যখন আপনি মডালের সাথে বি যোগ করবেন, সেই মডাল কোনোভাবেই আর মডাল নয়, কি হয়ে যাবে? টু বি ভার্ব। যখন আপনি মডালের সাথে হ্যাভ যোগ করবেন, সেই মডাল কোনোভাবেই আর মডাল নয়, কি ভার্ব? টু হ্যাভ ভার্ব। মনে আছে কিনা? ইয়েস অর নো, একটু লেখেন তো বাবা। হ্যাঁ শামীম সাহেব, মনে হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, অনন্ত ভাই বলতেছেন জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটা বলে আসছি। আচ্ছা, তাহলে এবার চলে আসি আমরা। এই তো অনেকেই বলছেন, ধন্যবাদ। জি জি জি, আচ্ছা ধন্যবাদ। তিশা দাস, শামীম, মারুফ ভাই, শহীদ আক্তার, ইউষা আজকে আসলেন না। আচ্ছা, ইউষা আসলে খুব ফ্যামিলির চাপে আছেন। আপনারা ইউষার দাদার জন্য দোয়া করবেন, উনি অনেক অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আচ্ছা, তাহলে বাবা আমরা 5 নাম্বারে চলে যাই। রুল নাম্বার, আমরা একসাথে 4টা রুল দেখব, 5, 6, 7 এবং 8। এই যে এটা হলো রুল নাম্বার 5। রুল নাম্বার 5 বলতেছে আমরা মডেলের পর, সেটা প্রেজেন্ট মডেল হোক, ফার্স্ট মডেল হোক, সেমি মডেল হোক, কোর মডেল বা পিওর মডেল হোক, মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়। তবে দেখি এইটা কারা কারা বুঝছেন। দেখেন, আমরা যখনই মডেলের সাথে বি যোগ করি, এই মডেলটা কি আর মডেল থাকে? থাকে না। কি হয়ে যায়? টু বি ভার্ব হয়ে যায়। টু বি ভার্বের পরে কখন আমরা আইএনজি যোগ করি? অ্যাক্টিভ ভয়েসে। আবার দেখেন, এই যে মডেলের সাথে আমরা যখন বি যোগ করি, সেটা কি মডেল থাকে? নো, এটা কি হয়ে যায়? এইটাও টু বি ভার্ব হয়ে যায়। কখন V3 লিখি আমরা? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। আর এটা তো আমরা একটু আগে দেখে আসলাম, মডেলের সাথে যখন হ্যাভ যোগ হয়, সেটা কি ভার্ব হয়? টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের পরে ভার্ব থাকলে V3 হয়। তাহলে এটা হয়ে গেল আমাদের 6 নাম্বার, এই যে 7 নাম্বার, আর এই যে 8 নাম্বার। মূলত যেই রুলটাকে আপনারা 6 নাম্বার ভাবতেছেন, এই রুলটাই ছিল আমাদের 1 নাম্বার রুল। যেটাকে আপনারা 7 নাম্বার ভাবতেছেন, এটা আমাদের 2 নাম্বার রুল। আর যেটাকে 8 নাম্বার ভাবতেছেন, মূলত এটা হলো আমাদের 4 নাম্বার রুলটা। ওকে, তাহলে এই যে আমাদের এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এই এক্সাম্পলটা আমরা একটু চেষ্টা করি সমাধান করার। দে ক্যান অ্যাসিস্টিং আস, তারা আমাদেরকে সহায়তা করতে পারে। তাহলে আমরা জানি মডেলের পরে নর্মালি ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আমরা লিখব দে ক্যান অ্যাসিস্ট আস। বুঝেছেন কিনা দেখেন তো। মারুফ ভাই বলতেছেন সেমি মডেল কি? আচ্ছা মারুফ ভাই, আমি দেখাই দিব না আপনারে, গত ক্লাসে অবশ্য আমরা এগুলো ব্যাখ্যা করছিলাম। আচ্ছা আচ্ছা,
এই তো, ধন্যবাদ। তাহলে এবার আসেন পরের অংশে চলে যাই আমরা। আমি জাস্ট রুলগুলো আপনাদের জন্য লিখে রাখছি, যে রুল নাম্বার 5, 6, 7, 8। এবার আপনারা বি এবং সি এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। আবারও বলে নেই, যখন মডেলের সাথে বি থাকে সেটা হয়ে যায় টু বি ভার্ব। যখন মডেলের সাথে বি থাকে সেটা হয়ে যায় টু বি ভার্ব। অ্যাক্টিভ হলে আইএনজি যোগ হয়, প্যাসিভ হলে V3 হয়। আপনারা বি এবং সি এই দুটো প্রশ্নের উত্তর করে দেন। বি এবং সি এই দুটো প্রশ্নের উত্তর করে দেন। বি এবং সি এই দুটো প্রশ্নের উত্তর একটু করে দেন তো। বি সি কুইকলি আনসার করতে হবে। হ্যাঁ, কুইক রিপ্লাই দিবেন। আচ্ছা, দেখি আমাদের কারা কারা কমেন্ট করলেন। এই তো মাশাআল্লাহ, শামীম এবং শহীদ আক্তার করে ফেলছেন, থ্যাংক ইউ। এই তো অনন্ত, সাব্বাস। দ্য রিডলস, এই রিডল মানে হলো গিয়ে মূলত বাংলা, খুব সহজ একটা বাংলা আর কি, ধাঁধা। শুড একটা মডেল, সাথে বি যোগ হওয়ায় এটা কি হয়ে গেছে, টু বি ভার্ব হয়ে গেছে। আচ্ছা, আর সলভ মানে সমাধান করা। এবার আসেন দেখেন, এইখানেও শুড বি আছে, মডেলের সাথে বি থাকায় এইটাও হয়ে গেছে আমাদের টু বি ভার্ব। তো আমরা যদি জাস্ট একটু খেয়াল করি, দেখেন তো, সমাধান করার কাজ সেটা কি ধাঁধা কখনো নিজে নিজের সমাধান করে? করে না। আমরা বুঝতে পারতেছি এটা প্যাসিভ ভয়েস। যখন একটা প্যাসিভ ভয়েস হয় তখন আমাদেরকে অবশ্যই ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হয়, বিভার্ব তো দেয়াই আছে। এইখানে দেখেন সলভ মানে সমাধান করা, সমাধান করার কাজ তো সে করতে পারে, ধাঁধা তো আর নিজে নিজের সমাধান করে না। তার মানে এই বাক্যে ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে, বি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে আইএনজি যোগ হয়। এখন অনেকে আমাকে বলতে পারেন যে স্যার, হি শুড সলভ আর হি শুড বি সলভিং দুটোর বাংলা অর্থের পার্থক্য কি? এই যে আমি বলে দেই। আপনি যদি বলেন আই শুড রিড, বাংলা হলো আমার পড়া উচিত। আর আপনি যদি বলেন আই শুড বি রিডিং, তখন বাংলা হয়ে যাচ্ছে আমার পড়তে থাকা উচিত। আপনি যদি কাউকে বলেন যে তার কন্টিনিউয়াসলি কোনো কিছু করা উচিত, সেক্ষেত্রে শুড বি প্লাস আইএনজি যোগ হবে। যেমন আপনি যদি বলেন যে তোমার লিখতে থাকা উচিত, ইউ শুড বি রাইটিং। তোমার তাকে ফলো করতে থাকা উচিত, ইউ শুড বি ফলোইং হিম অর হার, এরকম আর কি। হ্যাঁ, এই যে যাক, আপনারা পেরেছেন। এইবার আসেন ডি এবং ই এই দুটো প্রশ্নের উত্তর করার চেষ্টা করেন। ডি এবং ই নাম্বার দিয়ে উত্তর লিখবেন। নাম্বার সহ উত্তর লিখবেন, মানে এ বি সি ডি নাম্বার দিয়ে তারপর উত্তর লিখবেন। কুইকলি। দ্রুত উত্তর করবেন। আচ্ছা, ধন্যবাদ। এই তো মাশাআল্লাহ।
এই তো মাশাআল্লাহ, গুড। আসেন তাহলে এবার আমরা একটু দেখে নেই। দে মাস্ট হ্যাভ, আমরা জানি মডেলের সাথে হ্যাভ যোগ করলে টু হ্যাভ ভার্ব হয়ে যায়। টু হ্যাভ ভার্বের পরে কি হয় বাবা? V3। দে মাস্ট হ্যাভ অবেইড দেয়ার প্যারেন্টস, তারা অবশ্যই তাদের পিতামাতাদেরকে সম্মান করে থাকবে। তিশা দাস, এটা কি করলেন? রুম্পা, হায় হায়। অবেই মানে সম্মান করা, এটার সাথে ইডি যোগ করেন। এবার আসেন ম্যাঙ্গোজ মানে আম, খ্যান মানে পারা, টার্ন মানে হচ্ছে বানানো, ইনটু জুস। আম কি নিজে নিজের জুস বানাতে পারে? পারে না, এটা প্যাসিভ ভয়েস। আমরা বলেছিলাম প্যাসিভ ভয়েসে অবশ্যই টু বি ভার্ব প্লাস V3 থাকতে হবে। এখানে মডেল দেয়া আছে, তো আমরা তো জানি মডেলের সাথে বি যোগ হলে টু বি ভার্ব হয়, তাহলে এখানে এক্সট্রা হবে বি এনে দেন আপনি লিখবেন থার্ড। এই তো, ধন্যবাদ। এবার চলে আসেন, আমরা আর 3টা রুল দেখব, অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল। সেটা হচ্ছে আপনি যদি কখনো দেখেন যে রুল নাম্বার 9 টু এর পরে একটা গ্যাপ দেয়া আছে, তাহলে আপনাকে লিখতে হবে V1। রুল নাম্বার 10 হচ্ছে টু ছাড়া অন্য যত প্রেপোজিশন আছে এরপরে ভার্ব থাকলে আমরা তার সাথে আইএনজি যোগ করি। কি করি? আইএনজি যোগ করি। আচ্ছা, আর তাহলে 9 শেষ, 10, এবার 11। বিং, এই যে বিং শব্দটা, হ্যাভিং শব্দটা, এই দুটো শব্দ, গেট এই শব্দটা এবং টু বি, এটা টু বি ভার্ব না কিন্তু টু বি, এই ফ্রেজটা যদি কোথাও থাকে তার ইমিডিয়েট পরে যদি আপনি একটা গ্যাপ পান তাহলে সেই গ্যাপে V3 লিখবেন। তাহলে দেখেন আই ওয়ান্ট টু, তো আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তবে কিছু টু আছে, যেমন এটা আপনারা রুল নাম্বার 16তে পাবেন, ব্যতিক্রম। হ্যাঁ, আমি জাস্ট 11 পর্যন্ত দেখাচ্ছি, বাকিগুলো আপনারা মুখস্থ করে নেবেন। যেমন আমি, আপনি, আমরা পড়ে আসছি উইথ আ ভিউ টু, তারপরে গেট ইউজড টু, এরপরে বি ইউজড টু, বি মানে অ্যামেজার ওয়াজার, তারপরে লুক ফরওয়ার্ড টু, এরকম আরো অনেক আছে, অবজেক্ট টু, কমিটেড টু, লেসেন টু। এই টু গুলোর পরে যদি কখনো ভার্ব পান, যদিও টু আছে এদের পরে আবার আইএনজি যোগ হয়। তাহলে দেখেন আই ওয়ান্ট টু, এগুলো তো উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, লেসেন টু, এগুলো নাই। সো এখানে আমরা নর্মালি হেল্প লিখবো। আবার দেখেন হি নিউ, সে জানতো, হাউ টু কনভিন্সড মি, আমাকে কিভাবে পটাতে হয়। ওকে, পটানোর ইংরেজি হলো কনভিন্স, তাহলে আমরা এখানে জাস্ট কনভিন্সই লিখবো। ওকে, কনভিন্স। এই তো, এবার আলহামদুলিল্লাহ আপনারা চমৎকার লিখতেছেন, ধন্যবাদ, সুন্দর। আসেন দেখি আপনারা এই প্রশ্নটার উত্তর কে কে লিখে দিতে পারেন। আচ্ছা আসেন আমরা মিলেমিশেই করি কাজ। টু বি এডুকেট ইজ টু বি রেসপেক্ট। যদি এরকম কখনো গ্যাপ আমরা পাই তাহলে দেখেন এখানে কিন্তু টু বি ভার্ব না বাবা, সরাসরি টু বি শব্দটা দেয়া আছে, ফ্রেজটা দেয়া আছে। যেমন আমরা অনেক সময় মুভিতে দেখি, হ্যাঁ আপনারা যদি পুষ্পা দেখেন, পুষ্পা দেখছেন না, কবি ঝুঁকেগা নেহি সালা, হ্যাঁ পুষ্পা তো দেখছেন সবাই। এরপরে KGF দেখছেন, দেখবেন কোন একটা মুভি শেষ না হলে লেখা থাকে কিন্তু শেষের দিকে টু বি কন্টিনিউড। তার মানে কি শেষ হয় নাই, আসতেছে। এই যে টু বির পরে ভার্ব থাকলে V3, এরপরে এরকম থাকতে পারে টু বি স্টার্টেড, শুরু হতে যাচ্ছে, হ্যাঁ এরকম। তার মানে টু বির পরে সবসময় আমরা ভার্বের বেস ফর্ম লিখি। আচ্ছা তাহলে খেয়াল করেন, সরি ভার্বের টু বির পরে ভার্বের আমরা V3 লিখি, হ্যাঁ বেস ফর্ম ভুলে ফেলছি, আবেগে আবেগে। তাহলে বাবা টু বি এডুকেট দেয়া আছে, আমরা এডুকেট বলে উচ্চারণ হচ্ছে এডুকেট, আমরা লিখবো টু বি এডুকেটেড ইজ টু বি রেসপেক্টেড। এই বাক্যটার বাংলা হলো, হ্যাঁ চমৎকার একটা বাংলা আছে, এটার মাথায় রেখেন, এটা হয়তো আপনাদের ট্রান্সলেশনে চলেও আসতে পারে। শিক্ষিত হওয়া মানেই
সম্মানিত হওয়া। কেউ যদি প্রশ্ন করে যে শিক্ষিত হওয়া মানে সম্মানিত হওয়া, ইংরেজি কি বলবেন? টু বি এডুকেটেড ইজ টু বি রেসপেক্টেড। এরপরে প্রেমে পড়া মানেই বোকা হয়ে যাওয়া, ইংরেজি কি? টু ফেল ইন লাভ ইজ টু বি এ ফুল। এরপরে আপনি যদি বলেন রাজনীতি করা মানেই মানুষের বকা খাওয়া, কি বলবেন? টু পার্টিসিপেট ইন পলিটিক্স ইজ টু বি স্কল্ডেড। হ্যাঁ, তার মানে কোনো কিছু করা মানে কোনো কিছু করা বোঝালে আমরা, বা কোনো কিছু হওয়া মানে কোনো কিছু হওয়া বোঝালে টু বি প্লাস ডট ডট ডট, টু বি প্লাস ডট ডট এই এক্সপ্রেশনটা ব্যবহার করি। এবার আসেন সুমি করে প্লাস বাই। তো আমরা জানি টু ছাড়া অন্য প্রেপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এখন আপনি কি স্টাডিডিং লিখবেন? নো, স্টাডিডিং লেখা যাবে না, বরং আমাদেরকে এটার বেস ফর্ম বানাইতে হবে, স্টাডি। এইবার আইএনজি যোগ করি। ই নাম্বার, লেটস গেট স্টার্টেড টাস্ক। চলো কাজটা শুরু করা যাক। সাধারণত গেটের পরে ভার্ব থাকলে V3 হয়, এই যে আমরা লিখলাম স্টার্টেড। তবে গেটের আরেকটা পজিটিভের রুল দেয়া আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, এটাকে বলা হয় পজিটিভ গেট। পজিটিভ গেট, পজিটিভ গেটটা কি? যদি আপনি গেটের পরে ব্যক্তি পান তাহলে এরপরে আপনাকে লিখতে হবে 2 + V1। হ্যাঁ, পজিটিভ গেট বলা হয় এটাকে। আর যদি আপনি গেটের পরে বস্তু পান তাহলে লিখতে হবে V3। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু আমাদের গেটের পরে ব্যক্তিও নাই, বস্তুও নাই। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু উদাহরণ দেই। যেমন যদি এরকম থাকে যে হি গট মি ওয়াশ হার খার, বাংলা হলো সে আমাকে দিয়ে তার গাড়িটা ধুইয়ে নিল। পজিটিভ ভার্ব, সাবজেক্ট নিজে কাজ না করে কাউকে দিয়ে করায় নেবে। বাংলায় আপনারা পড়ছেন প্রযোজক ক্রিয়া, পড়ছেন না? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিক্ষক ছাত্রকে ইংরেজি পড়াচ্ছেন, এরকম আর কি। তো সে আমাকে দিয়ে তার গাড়িটা ধুইয়ে নিল। এটা এভাবেও থাকতে পারে, হি হার না, তো এটা ছেলে মানুষ, তাহলে হিজ লিখলাম। হি গট দা খার, অথবা হি গট হিজ খার। এবার যদি থাকে ওয়াশ অ্যাট মাই ওয়ার্কশপ, সে আমার ওয়ার্কশপে তার গাড়িটা ধুইয়ে নিল। স্যার আমাদের আরো কিছু এক্সাম্পল করতে দেন। হ্যাঁ শহীদ আক্তার দিব আমি, সমস্যা নাই বাবা। তাহলে এই যে দেখেন গট বা গেটের পরে ব্যক্তি আছে না, আছে, তাহলে কি হবে? টু ওয়াশ। তাহলে বাংলা হলো সে আমাকে দিয়ে তার গাড়িটা ধুয়ে নিল। এইবার দেখেন গেট বা গটের পরে বস্তু চলে আসছে, তাহলে V3 হবে, এটা হবে ওয়াশড। সে আমার ওয়ার্কশপে তার গাড়িটা ধুইয়ে নিল। ওকে, পারবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের পালা, আপনাদেরকে কিছু উদাহরণ করতে দিতে বললেন, আপনারা ই এবং এফ এই দুটো এক্সাম্পল করে দেন। মাথায় রাখবেন এফ নাম্বারের গ্যাপ আছে 4টা, ইজ, এডুকেট, ওয়াজ, রেসপেক্ট। এই কয়টা আপনারা সমাধান করে দেন। এই কয়টা আপনারা সমাধান করে দেন, আশা করি পারবেন ইনশাআল্লাহ। কুইকলি আনসার দেন। হ্যাঁ, ওই যে আপনাদের এফ নাম্বারে 4টা অপশন দেওয়া আছে, যদি 4টা আনসার করতে পারেন তাহলে সেটা হবে কারেক্ট। একটা ভুল গেলে বাকি 3টা মার্ক নিব না আমরা। হ্যাঁ শহীদ আক্তার চেষ্টা করেন, আনসার করতে হবে। এই 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 এফ নাম্বারে কিন্তু 4টা গ্যাপ আছে, একটা না, 4টা গ্যাপ আছে, 4টা। এই তো শামিম, ওয়ান্ডারফুল।
নিসা জান্নাতুল ফেরদৌস আখি, আপনারা সলভ করবেন না বাবা? আচ্ছা, তিশা দাস ধন্যবাদ, মারুফ আহমেদ অভি, এই তো চমৎকার হচ্ছে। হ্যাঁ সাদমান ভাই সুন্দর হচ্ছে, শহীদা আক্তার গুড। তাহলে আমরা জানি হ্যাভিং এর পরে ভার্ব থাকলে V3 হয়। আই বিকেম হ্যাপি, হ্যাভিং কমপ্লিট দেয়া আছে, কমপ্লিট এর V3 আছে কমপ্লিটেড, দ্যাট ওয়ার্ক, কাজটা করে আমি খুশি হয়ে গেলাম। এবার উইদাউট একটা প্রেপোজিশন, আমরা জানি টু ছাড়া অন্য যে কোনো প্রেপোজিশন থাকলে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ হবে। এখন ইজের সাথে তো আইএনজি যোগ করা যায় না, ইজের বেস ফর্ম কি বি, বি এর সাথে আইএনজি যোগ করেন বিং, এই যে আমরা এখানে পেলাম উইদাউট বিং। এখন বিং কিন্তু নিজেই একটা রুল, রুলটা কি যে বিং এর পরে ভার্ব থাকলে V3 হয়। তাহলে এখানে এজুকেট আছে, আমরা এটাকে লিখব এজুকেটেড, উইদাউট বিং এজুকেটেড, শিক্ষিত হওয়া ছাড়া, নন ক্যান থিঙ্ক অফ, কেউ চিন্তাও করতে পারবে না, এই যে অফ আবার একটা প্রেপোজিশন, তাহলে ওয়াজের সাথে আইএনজি যোগ করেন, ওয়াজিং লেখা যাবে না, ওয়াজের বেস ফর্ম হলো বি, বি এর লগে আইএনজি যোগ করে দিলাম বিং। এবার বিং এর পরে ভার্ব থাকলে V3 হয়, রেসপেক্টেড, তাহলে বাংলাটা দাঁড়ালো উইদাউট বিং এজুকেটেড, শিক্ষিত হওয়া ছাড়া, নন ক্যান থিঙ্ক অফ বিং রেসপেক্টেড, তো সম্মানিত হওয়ার কথা কেউ চিন্তাও করতে পারবে না, অর্থাৎ শিক্ষিত হওয়া ছাড়া সম্মানিত হওয়ার কথা কেউ চিন্তাও করতে পারবে না। হ্যাঁ ধন্যবাদ তিশা দাস, ও সরি স্যার বিং হবে, হ্যাঁ শহীদ আক্তার সমস্যা নাই স্যার, একটা ভুল হয়েছে, সমস্যা নাই বাবা, পরীক্ষার আগে একটা না 100টা ভুল করেন, পরীক্ষার খাতায় একটা ভুলও করবেন না ইনশাল্লাহ। হ্যাঁ প্রয়োজনে আনসার করবো না, বাট আমরা ভুল করবো না, কারণ ভুল হলেই ঝামেলা, যদিও রিটেনে নেগেটিভ মার্কিং নাই। তাহলে এই ছিল আমাদের 11টা রুল। এই 12 নম্বর যেই রুল, এটা আপনি নিজে করবেন, এগুলো হচ্ছে আপনার টানা মুখস্থ। আমরা সবাই জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস ইএস আইইএস হয়। এই 3PSN কি বাবা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন যারা থার্ড পারসন চিনেন না তাদের জন্য আমার ছোটবেলায় একটা ছড়া পড়ছিলাম, লিখে দেই, সেটা হলো আমি আমরা তুমি তোমরা, সারা, আমি আমরা তুমি তোমরা সারা, বাকি আছেন যারা থার্ড পারসন তারা। বাকি আছেন যারা থার্ড পারসন তারা। তাহলে আমি আমরা তুমি তোমরা সারা, বাকি আছেন যারা থার্ড পারসন তারা। তাহলে দেখেন তো আইস, বরফ মানে কি আমি, আমি না, তুমিও না, আমরাও না, তোমরাও না, তার মানে থার্ড পারসন। আর আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলেছিলাম যে দুনিয়ার যত বডি আছে, সামবাডি, এনিবডি, নোবডি, এভরিবডি, যত ওয়ান আছে, যত থিং আছে, এর পাশাপাশি বলেছিলাম, মনে পড়ে কিনা দেখেন, যে জিনিসটাকে ধরা, ছোঁয়া, দেখা বা গোনা যায় না, সেগুলোকে ধরেই নেওয়া হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন বরফকে ধরা ছোঁয়া যায়, বরফ তো আমরা কখনো গুনি না, সো এটা হলো বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বরফ পানিতে ভাসে, এটা একটা চিরন্তন সত্য কথা, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস যোগ হয়েছে। ওকে, ভার্বের সাথে এস যোগ হয়েছে। আচ্ছা, আর এই যে অন কেন লিখলাম? কারণ বরফ যখন পানিতে ভাসে উপরের দিকে ভাসে, তাই না? আচ্ছা, আজকে প্রেপোজিশনের ক্লাসটা অবশ্যই মিস করবেন না, ক্লাসটা করেন। আপনার জীবনে জানা অনেক তথ্য, যেই তথ্যগুলো আপনাকে আমাকে ছোটবেলা থেকে হয়তো ভুল শেখানো হয়েছে অথবা আমরা ভুল শিখে আসছি, আজকে এগুলো ইনশাল্লাহ আপনারা টের পেয়ে যাবেন, আমরা ব্যাখ্যায় দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো আমার আর দেখাইতে হবে না বাবা, এটা আপনারা পড়ে নিন। এছাড়াও এই শব্দগুলো একবারে টানা মুখস্থ, আল্লাহর নাম নিয়ে ঠাড়া মুখস্থ করবেন, যে চিরন্তন সত্য, অভ্যাসগত কোনো কাজকর্ম, রুটিন ওয়ার্ক। রুটিন ওয়ার্ক মানে কি? ওই যে দেখেন, আমরা একটু একটা প্যাসেজ সলভ করলাম যে কিভাবে চা পাতা থেকে চাপাতি বানানো যায়, এটা রুটিন ওয়ার্ক সবসময় করা হয়। ওকে,
স্যার প্রিপারেশনের ক্লাসটা কি আপনি নেবেন? হ্যাঁ, প্রিপারেশনের ক্লাসটা আমি নিব, প্রয়োজনে আরো কেউ নিলেও সমস্যা নাই। তো আইইএস কখন যুক্ত হয়? মারুফ একটা চমৎকার কথা বলছেন যে স্যার আইইএস কখন যুক্ত হয়। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি, বিশ্বাস করবেন, মানে আল্লাহর অশেষ রহমতে আমি এখন ইংরেজি টিচার। কেন জানেন? শুধু এই আইইএস এর জন্য। একবার আমার লাইফে একটা সত্য ঘটনা বলি। দেখেন, আমি ছোটবেলায় একটা কোচিংয়ে ক্লাস দিতাম। ছোটবেলায় বলতে মানে আমি 2বার ইন্টারমিডিয়েট পড়ছি, বুঝছেন। ফার্স্ট টাইম সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছি, পাস করছি, রেজাল্টও আলহামদুলিল্লাহ যথেষ্ট অনেক ভালো আসছে। পরের বার আবার কমার্স থেকে পড়ছি। তো আমি যখন একজন লিখছে লাস্টে ওয়াই থাকলে, লাস্টে ওয়াই থাকলে এস হয় না, দেখাচ্ছি আমি সাদমান, এস হওয়ার আইএস ওয়াই থাকলে হয় তা কিন্তু না, ঘটনা আছে, আমি বলবো আপনাকে। দেখেন, এই যে আমি আজকে ইংরেজি টিচার মূলত, বুঝছেন, এই আইএস এর জন্য আর কি, আল্লাহর রহমতে। তো আমি একটা কোচিংয়ে ক্লাস দিতাম, বুঝছেন। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি বা সেকেন্ড ইয়ারের শুরুর দিকে। ওই কোচিংয়ে আমার ছোট ভাইও পড়তো। তবে ও যে আমার ছোট ভাই এটা আমি পরিচয় দিতাম না। আমি পড়াতাম কেমিস্ট্রি, ফিজিক্স, এই দুটো সাবজেক্ট আমি ক্লাস দিতাম আর কি। কেমিস্ট্রি আর ফিজিক্স, আমার ফেভারিট সাবজেক্ট ছিল কেমিস্ট্রি। তো মনে আছে আমার ছোট ভাই ও সবসময় আমার সাথে তেরামি করতো আর কি, সব সময়, বুঝছেন। মানে এরকম তেরা মনে হয় আপনারা জীবনে সিনেমাতেও দেখেন নাই। জম্মের তেরা ছিল ও। আমার সুযোগ পাইলে বিপদে ফেলতো, আমিও সুযোগ পাইলে ওরে বিপদে ফেলতাম। তো একবার রাতে আমার প্রশ্ন করলো যে ভাই, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে এস অথবা ইএস অথবা আইইএস যুক্ত হয়, ঠিক আছে। আমারে বলতেছে যে সত্যি করে কত এস কোন জায়গায় যোগ হয়, কোন জায়গায় ইএস যোগ হয়, আর কোন জায়গায় আইএস হয়। তো ওরে আমি ঝাড়ি দিছি, আমি কি জানি নাকি তাই? হ্যাঁ, তো আমার এগুলো জিজ্ঞাসা কি জন্য? তোর ইংলিশ টিচারে জিজ্ঞেস করতে পারিস না? ও আবার আমার ঝাড়ি দিচ্ছে কি, হ্যাঁ তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, ও তখন মনে হয় নাইনে পড়ে। হ্যাঁ, তুই ইন্টারমিডিয়েট পড়িস, তুই এটা জানিস না? তো মরে দেওয়া উচিত। হ্যাঁ, লজ্জা নাই, মাস্টার মানুষ, অনেক কথাবার্তা। পরে তো এক পর্যায়ে কঠিন মারামারি লেগে যায়। তো যাই হোক, ওই ঠিক এর পরের দিন, বুঝছেন, আমি গেলাম ওই কোচিংয়ের নাম ছিল দিগন্ত কোচিংয়ে ক্লাস নিতাম। হ্যাঁ, জামাত ইসলামের কোচিং ছিল আর কি, শিবিরের কোচিং। ওই দিগন্ত টিভির এক ভাইয়ের জড়িত ছিল সেটার সাথে। তো আমি ক্লাস নিতে গেলাম, বুঝছেন। আমি তো নিজের টাকায় পড়াশোনা করছি সবসময়, মানে আমার আব্বা আম্মু টাকা দিতে পারতো না, একটু প্রবলেমের কারণে আর কি। তো পরে ক্লাস নিতে গেলাম, ওই দিন ইংলিশ টিচার আসে নাই। তো আমার ক্লাস শেষ, মাঝখানে এক ক্লাসে গ্যাপ, আমি বইসা রয়েছি বাবা, বুঝছেন। এ সময় ওই আমাদের এহসান ভাই ছিল, এহসান ভাই আমার পাঠাই দিল যে ভাই যান একটু ইংলিশ ক্লাসে আপনি গিয়ে বসে থাকেন। আমি বললাম ভাই আমি কেমিস্ট্রি টিচার, ইংলিশ ক্লাস কেন নেবো? বলছে ভাই আপনার ক্লাস নেওয়ার দরকার না, আপনি একটু ক্লাসে বসে থাকেন, ওদের সাথে গল্প করেন। তো ওই ক্লাসে আমার ছোট ভাই আছে, বুঝছেন, আমি তো মানে ওরে সবসময় অ্যাভয়েড করতাম। তো গেছি, সবকিছু শেষ, ক্লাস থেকে বের হয়ে যাব, 5 মিনিট বাকি। এই সময় মনে করেন আমার ছোট ভাই সুযোগ পাইছে আর কি। তো তখন আমারে বলতেছে কি, স্যার আমার একটা কোশ্চেন ছিল। আমি বললাম কি কোশ্চেন বলেন, আমি স্টুডেন্টদেরকে সবসময় আপনি করে বলি, কি কোশ্চেন বলেন। হ্যাঁ, অবশ্য ওরে আপনি করে বলতেছে, ও খুব মজা পাইতেছে, ছোট ভাই তো, তুই সারা জীবনে কথা কই নাই। বলতেছে যে স্যার ইংরেজি রিলেটেড। আমি বললাম ইংরেজির প্রশ্নের উত্তর আমি দিতে পারি না। তখন সে বললো না এটা আপনি পারবেন, আপনি কলেজে পড়েন না? কলেজে পড়েন, এটা তো বাচ্চাদের প্রশ্ন, আমি নাইলে পারি না, আমি অশিক্ষিত, আপনি তো পারবেন। আমি বললাম ঠিক আছে বলেন, প্রশ্ন করেন, আপনার প্রশ্ন কি? ওইবার আমার জিজ্ঞেস করলো যে স্যার আমরা তো জানি কখনো ভার্বের সাথে এস, কখনো ইএস আর কখনো আইইএস যোগ হয়, আপনি একটু বলে দেন কোথায় এস হয়, কোথায় ইএস হয়, আর কোথায় আইইএস হয়। ওই দিন আমি মনে এত কষ্ট পাইছি, বুঝছেন, আমার কান্না চলে আসছে যে আমার ছোট ভাই আমার এইভাবে আমার অপমান করলো, বুঝছেন। পরে আমি ক্লাসে আমি কোনো কিছু না পারলে স্ট্রেট বলে দিই আমি জানি না, জেনে জানাবো। হ্যাঁ, তখন আমি বললাম যে আমি আসলে জানি না, নেক্সট ক্লাসে জেনে জানাবো। ওই দিন লজ্জা পাইছি, ওই দিন বাসায় গিয়ে খুব কষ্ট পাইছি। আমি ওই দিন প্রতিজ্ঞা করছি যে এই মাসের পর আর জীবনে কোনোদিন কেমিস্ট্রি ফিজিক্স পড়াবো না, ইংলিশ পড়াবো। এই যে আল্লাহর অশেষ রহমতে, বুঝছেন, এরপর থেকে হ্যাঁ। এই আপনারা কি কমেন্টে ঝগড়া করতেছেন নাকি? ইন্নালিল্লাহ। এই কিরে বাবা, আপনারা তো আমার ছোট ভাই আর আমার মতো হয়ে গেছেন। নিজেরা ঝগড়া করা যাবে না ভাই, এগুলো করেন না প্লিজ। এই দেখেন আপনারা এই যে একটা সার্কেলে আছেন না, ঝগড়া করেন না। আমি বলি দেখেন, এই যে একটা সার্কেলে আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা একদিন বাংলাদেশের একটা বড় সেক্টরে যাবেন। কেউ হচ্ছে এমপি হইতে পারেন, কেউ মন্ত্রী হইতে পারেন, কেউ আল্লাহ চাইলে একজন ব্যবসায়ী হইতে পারেন, কেউ চাইলে মুদি দোকানদার হইতে পারেন, কৃষক হইতে পারেন। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আর কি। এখন দেখেন আমার একজন ফ্রেন্ড যদি একটা ভালো জায়গায় থাকে, যেমন দেখেন আমি আল্লাহর অশেষ রহমতে পিজির ডক্টরদের ক্লাস নিতে পারতেছি, এটা আমার আল্লাহর একটা অশেষ রহমত আর কি, বুঝছেন। এখন দেখেন
ধরুন আপনি একটা বিপদে পড়ছেন, আপনি জানেন আমি পিজি ডক্টরদের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আমি তো একটা বিপদে আছি, আমি কিন্তু চেষ্টা করবো যে আপনার বাবা মা ভাই বোন কেউ ওই হাসপাতালে ঝামেলায় থাকলে মানে বা সিট পাচ্ছে না বা কোনো একটা প্রবলেম, আমি কিন্তু আপনার হেল্প করবো। সিমিলারলি যে এই গ্রুপে যারা যারা আছেন বাবা, ঝগড়া করেন না, আপনারই একটা প্রয়োজনে আসতে পারে। ইভেন দেখেন এই গ্রুপে আমরা যারা আছি আমরা কেউ অমর না। হ্যাঁ, এই গ্রুপে আমরা কেউ অমর না বাবা। আমি মরে গেছি জানলে আপনি এই গ্রুপে যদি তথ্যবান যারা আছেন তারা, আমি যদি খারাপ কাজ বা আপনাদের ক্ষতি না করে থাকি, একটু হলে আমার জন্য দোয়া করবেন। সিমিলারলি আমাদের কোনো স্টুডেন্টের একটা যদি অ্যাক্সিডেন্ট হয়, ক্ষতি হয়, কারো ব্লাড লাগে, এই গ্রুপে যদি আমাকে বলেন, আমি পোস্ট দিলে যার সাথে ঝগড়া করতেছেন এই আপনারা ব্লাড দিতে আসবে, ভাই নিজেরা গ্যাঞ্জাম করেন না। হ্যাঁ, গ্যাঞ্জাম না করে দেখেন এমন হইতে পারে যে আপনি গেছেন সিলেটে, এইখানে সিলেটের এক বোন আছে বা এক ভাই আছে, একটা ঝামেলায় পড়ছেন বা পোস্ট দিচ্ছেন, সে আপনার সাথে দেখা করতে চলে আসছে। নিজেরা ঝগড়া করে লাভ আছে বলেন? কয়দিন বাঁচবেন আর কি? এগুলা করেন না প্লিজ। হ্যাঁ, আল্লাহ ভালো রাখুক। আচ্ছা, এই যে আমারে বললো যে স্যার ভার্বের সাথে এস কোথায় যোগ হয়? মাথায় রাখবেন এস সেখানে যোগ করবেন যদি কোনো ভার্বের শেষে CH থাকে, এস থাকে, ও থাকে, এক্স থাকে, SH থাকে অথবা জেড থাকে। হ্যাঁ, এই জায়গাটাতে আপনি যোগ করবেন ES। কি যোগ করবেন? ES যোগ করব আমরা CH, তারপরে S, O, X, SH, Z থাকলে। অন্যদিকে IES যোগ করব আমরা কখন? একজন বলেছিলেন Y থাকলে। কথাটা আসলে এইরকম না, কথাটা হবে কনসোনেন্ট প্লাস Y থাকলে। কনসোনেন্ট প্লাস Y থাকলে Y উঠে IES হয়। ভাওয়ালের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর S বাকি সব ক্ষেত্রে। আসেন আমি আপনাদেরকে উদাহরণ দিই। যেমন যদি থাকে ক্যাচ অথবা ম্যাচ, এই যে বিশেষ করে যে আমাদের এখানে যে মেয়েরা আছেন, হ্যাঁ, আপনারা শাড়ির সাথে চুড়ি ম্যাচিং করতেছেন, ঠিক আছে? আমি দাড়ির সাথে চুল ম্যাচিং করছি, বুঝছেন, দুইটাই কালা। এরপরে দেখা গেছে লিপস্টিকের সাথে, আমি জানি না আমার বউ তো লিপস্টিক দেয় না, এই দেখা গেছে শাড়ির সাথে চুড়ি 3 পিসের ম্যাচিং করতেছেন। অনেকে দেখবেন যারা অনেক শৌখিন তারা গাড়ির সাথে তাদের শাড়ি জামা কাপড় এগুলো ম্যাচিং করে কিন্তু। তাহলে এই যে ম্যাচ, তারপরে ক্যাচ, এগুলোর সাথে আমরা কি যোগ করি? আমরা সব সময় ES যোগ করি। এই যে S যদি থাকে, যেমন কিস, S আছে, ES লিখতেছেন। যেমন গো, ES লিখতেছেন। যেমন এক্স, মিক্স, ফিক্স, এই যে ES লিখতেছেন। যেমন SH লাইক ফিনিশ, SH আছে, ফিনিশেস। Z দিয়ে বাজ, এই বাজ মানে হলো একই শব্দ বারবার উচ্চারণ করা, ঠিক আছে? একই শব্দ বারবার উচ্চারণ করা বা ভন ভন করা, মৌমাছি যে ভন ভন করে, বাজেস। এবার আসেন কনসোনেন্ট প্লাস Y থাকলে। যেমন আমি যদি লিখি খ্যারি, এই যে দেখেন আমি যখন খ্যারি শব্দটা লিখলাম, এইখানে দেখেন এই যে আর আছে, তারপরে Y আছে। এবার আমার কাজ হবে, আমি যখন লিখবো খ্যারিজ, দেখেন আমি কিন্তু এই জায়গাটাতে লিখতেছি IES। তাহলে দেখেন মূলত Y উঠা যায় না, Y এর সামনে একটা কনসোনেন্ট থাকতে হয়, সেক্ষেত্রে IES হয়। এই কি রে, এরা এত ঝগড়া করতেছে কি জন্য? আচ্ছা, এই ঝগড়াঝাটি করা যাবে না। হ্যাঁ, আমি কিন্তু নিরীহ মানুষ, ফারুক স্যার কিন্তু একবারে দৌড়ানি দিবে ঝগড়াঝাটি করলে। এবার দেখেন বাই মানে কেনা। এখন আপনি বলেন বাইয়ের মধ্যে Y আছে, তো Y থাকলে কি IS লিখবেন? লেখা যাবে না। এই যে সামনে কি আছে? ভাওয়েল আছে, তাহলে এইটার ক্ষেত্রে জাস্ট BUYS। এই দুটো রুলের বাইরে যা আছে, যেমন ইট, টি এর কোনো রুল আমরা পাই নাই, শুধু S। ওকে, যেমন আপনি যদি বলেন মিট, টি এর কোনো রুল পাই নাই, শুধু S। আপনি যদি বলেন খেইম, ই এর কোনো রুল পাই নাই, শুধু S। এই হলো গিয়ে IES এর যে বিষয়টা এটা। আচ্ছা, তাহলে এবার আসেন এটা আমরা মুখস্থ করে ফেলবো। এরপরে যে 13 নম্বর রুল, কোনোভাবে ভুল করা যাবে না, একবারে টানা মুখস্থ। কেমনে করবেন জানি না, বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝালে। এছাড়াও নাও, at this moment, at the moment, at present, day by day, increasingly,
র্যাপিডলি, এই শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, মুখস্থ করবেন। রুল নাম্বার 14, আমি করাবো না, হ্যাঁ, টিএম টানা মুখস্থ করবেন। কি সেটা? কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট, অলরেডি, বাই দিস টাইম, মিনওয়াইল শব্দগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, 15 নাম্বার, বুঝতেই পারতেছেন অতীতকালের শব্দ, যেগুলো অতীত নির্দেশক শব্দ থাকলে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, বিফোর, লং, সিন্স, অথবা ইন প্লাস পাস্ট কোনো যদি ইয়ার দেয়া থাকে, যেমন এরকম থাকলো যে সুমি মিট মি ইন 1996, এই যে দেখেন ইন প্লাস পাস্ট ইয়ার দেয়া আছে, তাহলে আমরা এখানে মিটের পাস্ট টেন্স লিখবো মেট। এই শব্দগুলো থাকলে আমাদেরকে সবসময় V2 লিখতে হয়। পারবেন এগুলো? এই জায়গা থেকে প্রশ্ন আসে। এই যে 16 নাম্বার রুল, এখানে 3টা স্টার দিলে কম হয়ে যায়, 3 দুগুণে 6টা দিলাম, লগে আরেকটা দিলাম 7টা। এটা একটা সুপার স্টার রুল। এই জায়গা থেকে অনেক অনেক অনেকবার কোয়েশ্চেন আসছে অ্যাডমিশনের পরীক্ষায়, ঠিক আছে? রুলটা কি? মাইন্ড, ক্যান নট হেল্প, couldn't help, earth, with a view to, look forward to, would you mind, adverse to, be accustomed to, get used to, be used to, addicted to, closer to, আরো কিছু টু আছে, যেমন অবজেক্ট টু, যেমন committed to। এই টু গুলোর পরে ভার্ব থাকলে আইএনজি যোগ হয়। এই দুইটার ভয়ঙ্কর একটা ব্যতিক্রম জিনিস আছে এগুলোর, আর কি এগুলোর দুটো ভয়ঙ্কর ব্যতিক্রম জায়গা আছে, যেই জায়গা থেকেও অ্যাডমিশনে এবং জব প্রিপারেশনে কোশ্চেন আসে। আমাদের ভাই বোনেরা যে জায়গায় কট খায়, সিন্স আর ফরের, আচ্ছা বাবা বুঝাই দিব, কোনো সমস্যা নাই। দেখেন মাথায় রাখবেন, যদি কখনো এইটা পান ইন অর্ডার টু, তাহলে এরপরে হবে V1। আরেকটা আছে যেটা হচ্ছে ইনটেন্ড টু, এরপরেও হয় V1। বাবা আল্লাহর ওয়াস্তে একটা স্ক্রিনশট নেন প্লিজ, লেকচার স্লাইডটা তাড়াতাড়ি দিন ভাইয়া, নোট করে নিব। ওকে তিশা, আমি আজকে দিয়ে দেবো বাবা, ক্লাসটা শেষ করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ। একটা স্ক্রিনশট নেন প্লিজ, ওকে? আর আপনারা কোনো কিছু না বুঝলে আমাকে একটু ইনবক্সে নক দিন, আমি এই যে আমার আইডিতে একটু কি যেন প্রবলেম আছে, আমি এই যে আমাদের অফিসের কম্পিউটারটাতে লগ ইন করতে পারতেছি না, যে কারণে আমি আমার ছোট ভাইয়ের আইডিটা থেকে ক্লাস নিচ্ছি আপনাদের, আর কি। আমি আমার একটা ছোট ভাইয়ের আইডি থেকে আপনাদের এই ক্লাসটা নিচ্ছি। আপনারা এই রিলেটেড কোনো প্রবলেম পেলে, পড়া সম্পর্কিত যে কোনো সমস্যা থাকলে, আর্থিক সমস্যা ছাড়া, ঠিক আছে, পড়া রিলেটেড যে কোনো সমস্যা থাকলে আমার নক দিয়ে। আচ্ছা, তাহলে এবার চলে আসেন রুল নাম্বার 17। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা রুল। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি শব্দগুলোর পরে সাবজেক্ট থাকলে তারপরে V2 হয়। তবে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে V2 হয়, কিন্তু সাবজেক্ট না থাকলে 2 + V1 হয়। যেমন ইট ইজ টাইম, এরপরে সাবজেক্ট ছিল, তাই এখানে দেখেন V2 হয়ে গেছে, কিন্তু ইট ইজ টাইম এরপরে কোনো সাবজেক্ট নাই, তাই 2 + V1 হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা রুল। আচ্ছা, ধন্যবাদ অনন্ত। আচ্ছা, এইবার এখানে কিছু বিষয় দেয়া আছে, হ্যাঁ, এখানে কিছু ভার্ব দেয়া আছে। এইটা বারবার বারবার দেখবেন, মুখস্থ করার প্রয়োজন নাই। হ্যাঁ, এটা বারবার দেখবেন, মুখস্থ করার দরকার নেই। এখানে কিছু ভার্ব দেয়া আছে, যেমন অ্যাডভাইস, আস্ক, অ্যাফোর্ড, অ্যাগ্রি, এখানে কিছু ভার্ব দেয়া আছে। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, সেটা ইনফিনিটিভ হয়। ওকে, যেমন আমি যদি বলি আই ওয়ান্ট, এই দেখেন ওয়ান্ট কই, ওয়ান্ট কি রে, এখানে কি ওয়ান্ট লিখি নাই? এই যে ওয়ান্ট এখানে আছে। আই ওয়ান্ট ডু ইট, আপনারা কি বলেন? আই ওয়ান্ট ডু ইট? নো, আপনারা বলেন এটাকে আই ওয়ান্ট টু ডু ইট। অর্থাৎ এই যে কিছু ভার্বের তালিকা দেয়া আছে, এই ভার্বগুলো কোথাও থাকলে তারপরে অবশ্যই ইনফিনিটিভ হবে, দেখে নিন। আচ্ছা, এখান থেকে আমি একটা কাজ করি, গুরুত্বপূর্ণ ভার্বগুলো আপনাকে মার্ক করে দেই। হ্যাঁ, চাইলে জাস্ট এই কয়টা মুখস্থ করতে পারেন।
agree, attempt, decide, expect, fail, learn, manage, neglect, offer, plan, prepare, proceed, promise, pretend, wish, seem, try আর want তো বলছি। এগুলো সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, এগুলো সবচেয়ে বেশি আসে। এইবার চলে আসেন, এখানে কিছু অ্যাডজেক্টিভ দেয়া আছে। এই অ্যাডজেক্টিভ গুলোর পরে যদি একটা ভার্ব আসে তখন আমরা তার সাথে আইএনজি যোগ করি। ওকে, আইএনজি যোগ, সরি আইএনজি কেন লিখলাম আমি এটা, এই অ্যাডজেক্টিভ গুলোর পরে আমরা সবসময় ভার্বের ইনফিনিটিভ ফর্ম লিখি। হ্যাঁ, দেখেন তো আপনারা এই জায়গাটাতে খুঁজে সরি এবং সারপ্রাইজড শব্দ দুটো পান কিনা একটু দেখেন। যে আমরা পেয়ে গেছি, এই যে সরি, তারপরে সারপ্রাইজড, এই শব্দগুলো আরো অনেক দেয়া আছে, অ্যামেজড, অ্যামেজিং, অ্যাস্টনিশ, ইজি। হ্যাঁ, ইজিটা সবচেয়ে বেশি আসে। যেমন আই এম সরি ডিস্টার্ব ইউ, তাহলে কি বলতে হবে? আই এম সরি টু ডিস্টার্ব ইউ। এবার দেখেন হি ওয়াজ সারপ্রাইজড সি মি, তাহলে কি বলবেন? হি ওয়াজ সারপ্রাইজড টু সি মি, সে আমাকে দেখে হতবাক হয়েছিল। আচ্ছা, লাস্ট রুল যেটা আমাদের, সেটা হচ্ছে অ্যাডমিট, অ্যাপিয়ার, এই যে কিছু ভার্ব দেয়া আছে, এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব থাকলে আইএনজি যোগ হয়। এইটাকে আমি একটা টেকনিকের মাধ্যমে আপনাদেরকে দেখায় দিই। এখানে লিখতেছি আমরা যে ভার্বগুলোর পরে সাধারণত জিরান্ড বসে। জিরান্ড মানে কি বাবা? আইএনজি যুক্ত ভার্ব যেটা নাউনের কাজ করে। যে ভার্বগুলোর পরে সাধারণত জিরান্ড বসে, এটা মনে রাখার একটা মারাত্মক টেকনিক শিখায় দেয়। টেকনিকটা হলো, আপনি খেয়াল করবেন, শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা, এই যে শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা, এই যে শব্দগুলো, হ্যাঁ, যেমন শুরু করার ইংরেজি হলো স্টার্ট, শেষ করার ইংরেজি হলো স্টপ, পছন্দ করা হচ্ছে গিয়ে লাভ অথবা লাইক, অপছন্দ করা হেইট অথবা ডিসলাইক। আচ্ছা, এবার এটার সমার্থক কিছু শব্দ লিখি আমরা। শুরু করা মানে স্টার্ট হয়, কমেন্স এর মানেও শুরু করা। তারপর আপনি বিগিন বলতে পারেন, বিগিন মানেও শুরু করা। আবার আপনি বলতে পারেন অরিজিনেট, এর মানেও শুরু করা। আরো অনেক আছে, সব লিখলাম না। স্টপ মানে শেষ করা, এন্ড মানে শেষ করা, ফিনিশ মানে, দেখেন ফিনিশ মানেও শেষ করা, কমপ্লিট মানেও শেষ করা। আরো অনেক আছে, সব আমি লিখছি না। টার্মিনেট মানে শেষ করা। এবার দেখেন তো, পছন্দ করা, আমি লাভ লিখছি যদিও, লাইক মানে পছন্দ করা। আচ্ছা, আপনি পছন্দ না করলে কি কাউকে ভালোবাসতে পারবেন? সম্ভব না। আমরা পছন্দ করলেই সেই জিনিসটাকে ভালোবাসি। আচ্ছা, আবার দেখেন, যারে পছন্দ করি তার উপর অতিরিক্ত মাইন্ড করি আমরা, তাই না? এদিক যাইতে পারবা না, ওদিক যাইতে পারবা না। আবার অপছন্দ করলেও ওনার উপর আমরা মাইন্ড করি। আচ্ছা, এরপরে দেখেন কনটেম্পলেট। এই কন্টেম্পলেট মানে হলো গভীরভাবে চিন্তা করা। আমরা ভালোবাসার বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করি, পছন্দের বিষয়টা নিয়েই। হ্যাঁ, আচ্ছা, ওই যে একজন বলতেছেন অ্যাডোর, জি অ্যাডোর মানেও পছন্দ করা, ভালোবাসা। আরো আছে, যেমন ফন্ডল, ফন্ডল মানে হচ্ছে আদর করা, ভালোবাসা। চেরিশ মনের মধ্যে লালন করা, জি এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস, বলাবেন সব বস হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এরপরে দেখেন এই যে হেইট, অ্যাভয়েড, আমরা যারা অপছন্দ করি সেই ব্যাটারেই আমরা কি করি? অ্যাভয়েড করি। আবার আমরা যেটারে পছন্দ করি সেটারই আমরা এনজয় করি। হ্যাঁ, এইরকম আর কি। এই শব্দগুলোর পরে যদি একটা ভার্ব পান, তার সাথে আইএনজি যোগ করবেন, এটাকে জিরান বলা হয়। বাবা, এই তালিকাটা মাথায় রাখেন, এইখান থেকে মিনিমাম মনে হয় 30 বার প্রশ্ন আসছে
পরীক্ষাতে। আমাদের একজন বলতেছেন ইগনোর, জি অ্যাভয়েড মানে তো ইগনোর। ওকে, আচ্ছা তাহলে আসেন আমরা একটু দেখে নিই। যেমন দে স্টপড, এই যে স্টপ মানে থামানো বা শেষ করা, তাহলে কি হবে? রাইটিং। এরপর আসেন দে নেভার মাইন্ড, এই যে মাইন্ড মানে তো মাইন্ড করা, পছন্দ অপছন্দের মধ্যে পড়ছে, টেকিং। এইবার আমরা যদি এগুলো একটু মাথায় রাখি ইনশাআল্লাহ আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আচ্ছা, এরপরে আমি কিছু প্র্যাকটিস দিয়ে রাখছিলাম, এগুলো সাধারণত ইন্টারমিডিয়েটে লাগে, আপনাদের লাগবে না, ঠিক আছে? আপনাদের লাগতেছে না। আর কোনো প্র্যাকটিস রাখছে কিনা? না, আর কোনো প্র্যাকটিস রাখি নাই। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আর বেশি সামনের দিকে যাইতেছি না। কারো কোনো প্রশ্ন আছে নাকি দেখেন তো, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর আজকের ক্লাসটাতে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন। আমরা আজকে প্রিপোজিশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করে দেব। ভাইয়া আজকে কি টপিক সম্পূর্ণ শেষ? হ্যাঁ, আজকে টপিক সম্পূর্ণ শেষ। এরপরও ঘটনা আছে। হ্যাঁ, এরপর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে কি রাইট ফর্ম ভার্ব এর বাইরেও কিছু রুল থাকে। যেমন কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব থাকে, যেমন টেন্স দিয়ে থাকে, ভয়েস দিয়ে থাকে, ন্যারেশন দিয়ে থাকে, সেটা ওই টপিকে কভার হবে বাবা। এরপরে কিছু কনজাংশন দিয়ে থাকে। আচ্ছা, মারুফ ভাই বলছে যে, আচ্ছা শামীম বলতেছেন মারুফ ভাই ফর আর সিন্সের বিষয়টা বলছিল। ওকে, আসেন তাহলে ফর আর সিন্সের বিষয়টা দেখে নিই, খুব সহজ। ফর ভার্সাস সিন্স। আচ্ছা, মাথায় রাখবেন অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়ের পূর্বে, অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। আর এটাকে বলতে পারেন সুনির্দিষ্ট। কেউ কেউ সুনির্দিষ্ট না বলে শুধু নির্দিষ্ট বলে, বলেন কোনো সমস্যা নাই। সুনির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। এখন আমি একা খাটবো কেন? আপনারা আমার সাথে খাটেন, ঠিক আছে? কয়টায় প্রিপারেশনের ক্লাস হবে? 4টা থেকে 4:30 হইতে পারে। হ্যাঁ, আমি জানিয়ে দেবো বাবা, এটা ওমর ফারুক ভাই জানাবে আমাকে, দেন আমি আপনাদেরকে জানাই দেব। এবার আপনার পালা, ইওর টার্ন, আপনাদের পালা। ধরেন আমি বললাম আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 7 years। আচ্ছা, 7 days, আমি এখানে 7 দিন যাবত বা 7 দিন ধরে আমি এখানে বাস করছি। 2, I have been staying। আচ্ছা, এখানেও লিভিং দিন। এবার আপনারা ভাববেন যে লিভিং আর স্টেইং এ মনে হয় ডিফারেন্ট হয়। লিভিং হিয়ার ড্যাশ 8 November। আমি 8ই নভেম্বর থেকে এখানে আসি। আচ্ছা, টিনা has been reading a novel dash 2 hours। 2 ঘন্টা হলো টিনা একটা নভেল পড়ছে, উপন্যাস। এবার ধরে নেন আমরা বললাম শামীম has been, চাইলে had been ও লিখতে পারতাম, লিখলাম না। reading English dash 3 PM। দেখি আপনারা এই 4টাতে ফর এবং সিন্স কারেক্টলি ইউজ করতে পারেন কিনা। হ্যাঁ, এই 4টাতে ফর এবং সিন্স কারেক্টলি ইউজ করতে পারেন কিনা, লেটস সি। অনেকে ট্রাই করতেছেন, শহীদ আক্তার, শামীম ভাই, অনন্ত বড়াই, এই তো মাশাআল্লাহ। মারুফ ভাই কই গেলেন? মারুফ ভাই, মারুফ আহমেদ অভি, উত্তর করতে হবে।
মারুফ ভাই উত্তর করতে হবে, আমরা আপনার জন্যই কথা বলতেছি কিন্তু মারুফ ভাই। আচ্ছা তাহলে আসেন, অনেকে আমরা যে জায়গাটায় ভুল করি আর কি। এই তো মারুফ ভাই, ধন্যবাদ, মারুফ ভাই চলে আসছে, সাব্বাস। তাহলে দেখেন, আমি যদি আপনাকে বলি যে ভাই আমি 7 দিন যাবত এই এলাকায় বাস করছি, কোন 7 দিন? এটা কি 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত 7 দিন, নাকি 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত 7 দিন, নাকি 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত 7 দিন? কোন 7 দিন এটা কারো বাবারও সাধ্য নাই বোঝার। আমি যেদিনই বলবো সেদিন থেকে 7 দিন হওয়া শুরু করবে, ফিক্সড নাই। সো এটাতে হবে ফর। কিন্তু যখন আমি বললাম আমি এখানে 8ই নভেম্বর থেকে বাস করছি, এবার 8ই নভেম্বর আমার ফিক্সড হয়ে গেছে। আমি যদি আজকে 8ই নভেম্বর থেকে বলি তাহলে দেখেন মোটামুটি 7 দিন। আমি যদি গতকালকে বলতাম যে আমি 8ই নভেম্বর থেকে আসি, তাহলে হতো 6 দিন। 3 দিন আগে যদি বলতাম তাহলে হতো 4 দিন। তার মানে যেটা সুনির্দিষ্ট সময় সেটা সময়ের আগে পরে চেঞ্জ হয়ে যায় কিন্তু, আর যেটা অনির্দিষ্ট সেটা যেদিনই বলবেন সেদিন থেকে 7 দিন। আচ্ছা তাহলে 8ই নভেম্বর একটা নির্দিষ্ট তারিখ বা দিন, নির্দিষ্ট সময় থেকে আমি এই জায়গাটাতে বাস করছি। এইবার হয়েছে সেন্স। এইবার আসলে আমি যদি বলি টিনা 2 ঘন্টা যাবত একটা বই পড়তেছে, আমি যখনই বলবো 2 ঘন্টা, আপনি তখন থেকে 2 ঘন্টা চিন্তা করবেন, কোনো ফিক্সড টাইম নাই। আমি যদি রাত 10টায় বলি যে টিনা 2 ঘন্টা যাবত বই পড়ছে, আপনি বুঝতেছেন 8টা থেকে পড়তেছে। আমি যদি রাত 9টায় বলি বুঝবেন 7টা থেকে পড়তেছে। আমি যদি 7টায় বলি বুঝবেন 5টা থেকে পড়তেছে, কোনো ফিক্সড নাই। সো এখানে হবে ফর। কিন্তু আমি যখন বললাম যে শামীম দুপুর 3টা থেকে ইংরেজি পড়তেছে, এইবার আমি যদি 4টার সময় বলি তাহলে হবে 1 ঘন্টা, 5টার সময় বললে 2 ঘন্টা, 6টার সময় বললে হচ্ছে 3 ঘন্টা। তার মানে যেটা নির্দিষ্ট টাইম সেটা আগে পরে গেলে কম বেশি হয়, আর যেটা অনির্দিষ্ট সেটা যখনই বলেন তখন থেকে 2 ঘন্টা। হ্যাঁ, অনন্ত বলতেছেন এইবার ক্লিয়ার, ধন্যবাদ ভাই। তাহলে এইখানে লিখবেন সিন্স। অনেকে ভাবে কি স্যার 2 ঘন্টা, তো 2 ঘন্টা ঠিক আছে, কোন 2 ঘন্টা সেটা তো উল্লেখ নাই এখানে। কোন 2 ঘন্টা সেটা উল্লেখ আছে, এটা কোন 7 দিন বা কোন তারিখ এটা উল্লেখ আছে। এই হলো গিয়ে ঘটনা। তো এইরকম বিষয়গুলো, এই ঘটনাগুলোতে যাতে দুর্ঘটনা না ঘটে, সেই জন্য খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদের আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও আগামী শুক্রবারে দেখা হবে। ওই দিন সম্ভবত আমরা ওই দিন আপনাদের সাথে হয় এক্সপ্লানেশন নিয়ে কথা বলবো, আর না হলে সেন্টেন্স মেকিং উইথ গিভেন ওয়ার্ডস, এটা নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।